আচ্ছা, সঞ্জয় ভট্টাচার্য এসেছেন আপনি? একজনকেই দেখাচ্ছে। শুরু করব। আরও এক দুজন হলে। আমাকে শোনা যাচ্ছে কি? কথাটা কি যাচ্ছে? একটু প্লিজ বলুন ভয়েসটা যাচ্ছে কি না। কথা না শোনা গেলে সব মাঠে মারা যাবে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। কথা যাচ্ছে। দুজনকে দেখতে পাচ্ছি, আরেকজনকেও এসছেন বোধহয়। আমাকে স্ক্রিনে দেখাচ্ছে না আরেকজনকে। হ্যালো, হ্যালো। আমি তো ঢুকে গেছি, দেখতে পাচ্ছি তো। আমি তো হ্যাঁ হ্যাঁ, লাইভ হয়েছে। সঞ্জয় দা এসছেন, রুমা ভট্টাচার্য। হ্যাঁ, আমি তো ছিলামই ডুবসাঁতারে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, রুমা ভট্টাচার্য নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে বড় একটা কঠিন ব্যাপারের মধ্যে মানে রয়েছি। এটা কতটুকু কি করতে পারবো কিছু বুঝতে পারছি না। শিবাশিস তাকে দেখতে পাচ্ছি। চারজন হয়েছে, শুরু করে দেবো কে? হ্যাঁ, শিবাশিস তা আছেন, আমি দেখতে পাচ্ছি। গৌতম দা আছেন, অশেষ ধন্যবাদ। ঠিক আছে, যে কয়জন হয়েছে আমি শুরু করে দিচ্ছি, কারণ সময় সবসময় একটা বড় ব্যাপার। তপনদা আছেন, আমার অশেষ ভাগ্য, তপনদাও রয়েছেন। তো ঘটনাটা হলো যে প্রথাগতভাবে তো সবাইকে আমার শুভ সন্ধ্যা। আজকে এখানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ডুবসাঁতার গ্রুপের সকলকে, বিশেষ করে শিবাশিস দাকে আমার আন্তরিক কৃতজ্ঞতা। কান্তার দা শুভ সন্ধ্যা। ঘটনাটা হলো এই যে এই ব্যাপারটার মধ্যে আমি কখনো যাইনি। আমি কবিতা পাঠ করেছি, আবৃত্তি করেছি, কিন্তু কবিতা নিয়ে আলোচনা সেটা আমি কতদূর কি করতে পারবো, চেষ্টা তো নিশ্চয়ই করব, কিন্তু কতখানি সেটা গ্রহণযোগ্য হবে সেটা তো আপনাদের উপরেই সম্পূর্ণ। আশা করি আমার ভয়েসটা ঠিকমতো যাচ্ছে। প্রথমে আমি বলি আমি কেন কবি ঊর্ধ্বেন্দু দাস, তার মানে শিবাশিসদার সাথে যখন আমার কথা হয় প্রথম এই ব্যাপারে, উনি আমাকে বলেছিলেন আমার পছন্দ মতো, আমার নিজের ইচ্ছে মতো কাউকে, কোনো কবিকে চয়ন করে নিতে। তো আমি কবি ঊর্ধ্বেন্দু দাসকে এই জন্যই ভেবেছি, মানে আমি তখন বলে দিয়েছিলাম ঊর্ধ্বেন্দু দাস। আমি তখনও ঠিক বুঝতে পারিনি যে আমি কেন ওনাকে ভাবলাম। পরে আমার মনে আসলে যেটা ছিল আমার অবচেতনে, যেই কবিকে আমি কোনো দিন দেখিনি, যার সাথে আমার কোনো ব্যক্তিগত পরিচয় নেই, তাকে জানবার একটা কৌতূহল ছিল, তাকে ভালো করে জানবার। কবিতা তার কিছু কিছু পড়েছিলাম, কিন্তু আমার মনে হয়েছিল যে এইরকম কিছু একটা করলে হয়তো আমার নিজের কিছু লাভ হবে, আরও তার কিছু কবিতা আমার পড়া হবে। তো সেই চিন্তাটা থেকেই আমি কবি ঊর্ধ্বেন্দু দাসকে চয়ন করেছি, এবং নিশ্চিতভাবেই তিনি উত্তর পূর্বের কবিতা ভুবনের একজন অগ্রজ কবি, যারা চেষ্টা করেছিলেন, এই পথটা শুরু করেছিলেন, এবং তারপরে পরবর্তীকালে অনেকেই এই পথ দিয়ে আমরা হেঁটে যাওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, পুষ্পেন্দু ভট্টাচার্য, অনেক ধন্যবাদ থাকার জন্যে। তো যখন আমি অনুষ্ঠান করব বলে ঠিক করি, প্রথমে আমি যেটা চেয়েছিলাম, চেষ্টা করেছিলাম নানা রকম তার কবি ঊর্ধ্বেন্দু দাসের ব্যক্তিগত জীবনপঞ্জি জানার, তার সম্পর্কে তথ্য জোগাড় করার। কিন্তু হঠাৎ একদিন আমার মনে হলো আমি এগুলো কিছু করব না। আমি যার সাথে আমার পরিচয় নেই, এবং যার প্রথম পরিচয় তিনি একজন কবি, তো তার কবিতার মধ্যে দিয়েই আমি তাকে চিনে নিতে চেষ্টা করব। এবং সেই জন্যই আমি তার ব্যক্তিগত জীবন বা জীবনের সংঘর্ষ তো থাকবেই, জীবনের সংগ্রাম থাকবেই,
কোনো সংগ্রাম ছাড়া কেউ কবি হয়ে যেতে বা কোনো সৃষ্টিশীল কাজে নিযুক্ত হতে পারেন বলে আমার অন্তত মনে হয় না। তো আমি সেটাই চেয়েছি যে এই যে আলোচনাটা, আজকের আলোচনাটা আমার নিজের জন্য হোক এক কবিতার ভ্রমণ, কবিতার পরিভ্রমণ, কবিতার যাত্রা, যার মধ্যে দিয়ে আমি কবি ঊর্ধ্বেন্দু দাশকে ছুঁয়ে ছুঁয়ে যেতে চেষ্টা করব। এবং সেই জন্যে আমি মিহির মজুমদার, হ্যাঁ অনেক ধন্যবাদ থাকার জন্যে। আমি আপনি কাকে বললেন জানি না, আমি কোনো মতেই আপনার শত্রু হওয়ার যোগ্যই নেই, মিত্র তো নই, শত্রু হওয়ারও যোগ্যতা নেই আমার। তো অন্য কাউকে বলে থাকলে অবশ্যই আমি জানি না। তো যেটা বলছিলাম যে আমার নিজের জন্য এই এক ব্যক্তিগত যাত্রা কবিতা ভুবনে ঊর্ধ্বেন্দু দাশের। আমার আজকের আলোচনা এবং পাঠ যেটা রয়েছে এটার মধ্যে আমি যেটা বেছেছি, মূলত আমি কবির যে কাব্যগ্রন্থ এই লজ্জা তোমার আমার, তার থেকে আমি কিছু কবিতা বেছেছি। সরসজ্জা কাব্যগ্রন্থেরও দু একটি কবিতা আছে এবং কিছু কবিতা আমি পেয়েছি আন্তর্জাল থেকে। এই প্রসঙ্গে আমি তিনসুকিয়ার শিক্ষক এবং সাহিত্যকর্মী শ্রী সুশান্ত কর স্যারকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি এই জন্যেই যে তার ঈশানের পুঞ্জমের যে ব্লগটি রয়েছে নেটে আন্তর্জালে, সেখান থেকেও আমি কিছু কবিতা সংগ্রহ করতে পেরেছি ঊর্ধ্বেন্দু দাশের। তো সেই জন্য তাকেও আমার কৃতজ্ঞতা প্রথমেই। আলোচনা ও পাঠে নিঃসন্দেহে আমি গুরুত্ব দেব পাঠের দিকটাতেই, কারণ আমার কবিতা বোধ এখনও আমি বিশ্বাস করি শৈশবে রয়েছে। তাই খুব গভীর গহন আলোচনা আমি করতে পারবো কি না এবং সেটা আমার যথেষ্ট সন্দেহ আছে। আমি ওই যে বললাম চেষ্টা করব, কিন্তু আমি মূলত পাঠে থাকার চেষ্টা করব। তার সাথে সাথে সেই কবিতা আমার কেন ভালো লাগলো, আমার কি অনুভব হলো, সেইটুকুই আমি আপনাদের সকলের সঙ্গে একটু বিনিময় করে নিতে চাইব। এ প্রসঙ্গে বলে রাখি যে জীবনানন্দ দাশকে উৎসর্গ করে কবি একটি গ্রন্থ তার রয়েছে কবি ঊর্ধ্বেন্দু দাশের, আয়ত উত্থান, এবং সেটা নিয়ে আমার অগ্রজ কবি, আমাদের সকলের প্রিয় কবি তপন মহন্ত দা সেটা নিয়ে আলোচনা করেছেন। সেই আলোচনাটিও আমি পড়েছি, কিন্তু আয়ত উত্থানের কবিতা আমি আজকে আমার নিবেদনে রাখিনি। তো আমি শুরু করছি। প্রথমেই আমি যে কবিতাটি নিয়েছি পাঠ করার জন্য, একটু দীর্ঘ কবিতা। কথাটা হচ্ছে যে যখনই কোনো কবিকে আমরা জানি, একটা প্রশ্ন আমাদের মধ্যে হয়তো আসেন যে সেই কবি কবিতাকে কেমনভাবে দেখেন, বা তিনি কবিতা কেন লেখেন, বা কবিতা তার কাছে কি, এই একটা মূল প্রশ্ন আমরা অনেক সময় মনে হয় আমাদের মাথার মধ্যে আসে যখনই আমাদের কোনো কবির সঙ্গে পরিচয় হয় বা তাকে আমরা জানতে চেষ্টা করি। তো এই প্রশ্নটার উত্তর আমি খুঁজতে চেয়েছি ঊর্ধ্বেন্দু দাশের এই কবিতার মধ্যে, যে কবিতাটির নাম শুধু কবিতার জন্যে। আপনারা নিশ্চয়ই জানেন প্রথিতযশা কবি সুনীল গঙ্গোপাধ্যায়েরও এই নামে একটি কবিতা রয়েছে, কিন্তু ওই কবিতাটা যারা পড়েছেন তারা এখন আমি যে ঊর্ধ্বেন্দু দাশের কবিতাটা পড়ব তারা সেটা শুনলে বুঝতেই পারবেন যে পার্থক্যটা কোথায়। তো প্রথম কবিতাটি আমি পড়ছি, অভিজিৎ দত্ত, ধন্যবাদ। প্রথম শুধু কবিতার জন্যেই। তিনটি স্লোগান কারা গেঁথে দিয়ে গেল কাল মধ্যরাতে দেয়ালে আমার, শুধু কবিতার জন্যে বেঁচে থাকা সম্ভব, শুধু কবিতার জন্যে তোমার অস্তিত্ব অর্থবহ, শুধু কবিতার জন্যে দেহের পতনও তুমি হেলায় নস্যাৎ করতে পারো। তো কবি কি বলছেন, কেউ একজন মধ্যরাতে তাকে বলে দিয়ে গেলেন, মানে হয়তো এটা হয়তো এই যে এই লাইন কটা, শুধু কবিতার জন্য বেঁচে থাকা সম্ভব, শুধু কবিতার জন্যে তোমার অস্তিত্ব অর্থবহ, শুধু কবিতার জন্য দেহের পতনও তুমি হেলায় নস্যাৎ করতে পারো, এটা হয়তো একটা সামগ্রিক ব্যাপার। সব কবিদের জন্যই হয়তো এটা একটা নিয়ম যে হ্যাঁ কবিতার জন্য সব কিছু তুচ্ছ করেও কবিতা লিখতে হবে, কিন্তু কবি ঊর্ধ্বেন্দু দাশ কিন্তু যেই দেওয়ালে এটা লেখা হয়েছিল সেই দেয়ালটাকে ভাঙতে চেয়েছেন তিনি। তারপরে কি বলছেন আমরা শুনি। এবার দেয়াল ভেঙে ফেলাটুকুই বাকি যা, তাবৎ ভাষ্য আর তত্ত্বের পচন থেকে ভালোভাবে বাঁচতে হলে এবং বাঁচাতে হলে সবটুকু স্বকীয়তা, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ এবং মাৎসর্যের তাপ
স্বপ্নাতুর অস্তিত্বের স্পর্ধিত বিলাস। কবিতার উৎসে এসে স্থির চিত্তে বসতে হবে, নগ্ন পদ, নত শির, রক্তছোপ বাস ছেড়ে জন্মের প্রথম ত্রিবেণীতে। শুধু কবিতার জন্য বেঁচে থাকা চলতে পারে শতেক জীবন, শুধু কবিতার জন্যে হত্যা করা যেতে পারে সহস্র জীবন, শুধু কবিতার জন্যে কেড়ে নেওয়া চলে রোজ ভিখিরির উঞ্চ রোজগার। কবিতার জন্য ফের মায়ের হৃৎপিণ্ড ছিঁড়ে প্রেমিকার পদতলে দেওয়া যেতে পারে উপহার। কবিতার জন্য আজও শেয়ার বাজারে রোদ ধুলোর চেয়েও কম দামি। কবিতার জন্য আজও বিশ্বাসঘাতিনী নারী সোনার থেকেও লোভনীয়। কবিতার জন্য দেখো ঈশ্বরবিহীন দেউলে অভিজাত মাতামাতি চলে। শুধু কবিতার জন্যে রক্তাক্ত ললাট মুছে অশ্রু চেটে প্রিয়াকেও প্রতিপক্ষ প্রেমিকের হাতে সঁপা চলে। কবিতার জন্য কেউ চেয়েছে সবৎসা ধেনু, রমণী ও ভূমি। কবিতার জন্য কেউ চেয়েছে অক্ষয় কীর্তি, অনন্ত জীবন। শুধু কবিতার জন্যে স্বেচ্ছা নির্বাসনে কেউ হয়েছে শহীদ। কবিতার জন্যে ফের অস্তিত্বের দৃপ্ত ঘোষণায় যৌবন বাউল কেউ অমরত্ব তাচ্ছিল্য করেছে। কবিতার জন্য আজও মধুময় মরুদ সলিল। কবিতার জন্য আজও মধুময় অস্তদয় সূর্যের অয়ন। শুধু কবিতার জন্য মধুময় এ ধরণী, এ জীবন এবং মরণ। শুধু কবিতার জন্যে সাগরে স্তম্ভন, মেঘে অশনি দহন। কবিতার জন্য শুধু শিশুর মুখের হাসি এত অনুপম। কবিতার জন্যে শুধু নারীর দুচোখ জুড়ে রহস্য অপার। কবিতা হয়েছে তাই সৃষ্টি হলো স্বর্গ ও নরক। কবিতা হয়েছে তাই জন্ম নিল দেবতা দানব। শুধু কবিতার জন্যে ঈশ্বরের ভাবমূর্তি এত জ্যোতির্ময়। কবিতার জন্যে ফের প্লাবনের তোড়ে বসে যুগে যুগে ঈশ্বরের স্খলনকে ক্ষমা করে এসেছে মানব। কবিতা লিখেছি আমি ঘাম, রক্ত, পাপ, ব্যাধি, পতন ও মৃত্যুর ছায়ায়। কবিতা লিখেছি আমি অর্ধাসন, উপবাস, অপমান, নির্যাতন সয়ে, মাতাল দাঁতাল হয়ে, উন্মত্ত ধীমান, শান্ত তীব্র উদাসীন, সম্ভ্রান্ত ক্ষুধার্ত, ক্রুদ্ধ অতৃপ্ত, ধার্মিক সৎ, মগ্ন ও চতুর, ভূতগ্রস্ত ভয়ঙ্কর আত্মনাশী এক স্বপ্নবিলাসীর সাগ্নিক মিছিলে মিশে। নারীর স্ফুরিত ওষ্ঠ, স্তনাগ্র, স্বরমুরু, যোনি খুঁড়ে খুঁড়ে কবিতার ধমনীতে এনেছি লোহিত উষ্ণ শোণিতের সফেন প্রবাহ। শুধু কবিতার জন্য বেঁচে থাকতে ইচ্ছে হয় অপার জীবন। শুধু কবিতার জন্যে আটকে রাখতে ইচ্ছে হয় আসন্ন মরণ। মেষ পালকের গানে বহুরাত পৃথিবী জেগেছে। মেষ পালকের গানে বহুদিন পৃথিবী ঘুমোবে। আসলে এই কবিতার পরে তো আর কি বলবো, তো বলার তো কিছু থাকে না। আসলে ঘটনাটা হচ্ছে যে আমার যেটা মনে হয়েছে, কবি কিন্তু এখানে কবিতাকে শুধু পুজো করেননি। তিনি কবিতাকে শুধু পবিত্র এক পূজার আরাধনার জিনিস সেইভাবে কিন্তু তিনি শুধু রাখেননি বলে আমার মনে হয়েছে। বরঞ্চ তিনি বলেছেন যে কবিতাকে আমাদের জীবন তো শুধু এক খাতে বয় না। কোনো মানুষ শুধুই ভালো বা শুধুই খারাপ, তার জীবনে শুধুই আলো অন্ধকার নেই, তার জীবনে কোনো বিবাদ নেই, বা তার জীবনে কোনো বিসংবাদ নেই, এটা তো হতে পারে না। কিন্তু কবি বলেছেন যে এটা নয় যে শুধু আমরা সুন্দর কিছু নিয়েই কবিতা বলবো। আমাদের পাপে, প্রায়শ্চিত্তে, জীবনে, মৃত্যুতে, আনন্দ, দুঃখ, বেদনায় সব দিকেই তো থাকবে। আলোকেও যেমন কবিতা যেমন আলোকেও ছুঁয়ে যাবে, কবিতার কিন্তু সেই জোরও থাকতে হবে যা অন্ধকারকেও ছুঁতে পারে। এটা আমার মনে হয়েছে। আমি জানি না আপনাদের হয়তো এখানে স্ক্রিনের ওপারে, আমি একদম সবিনয়ে স্বীকার করছি, স্ক্রিনের ওপারে যারা রয়েছেন তারা সবাই আমার থেকে অত্যন্ত বিদগ্ধ মানুষ। তো তাদের কাছে আমি নতুন করে কি ব্যাখ্যা করব জানি না। আমার নিজস্ব যে অনুভবটুকু, আমার পড়ে যা মনে হয়েছে আমি সেটুকুই বলার চেষ্টা করছি। আমার এই শেষ যে লাইনটা, শেষ দুটো লাইন, মেষপালকের গানে বহুরাত পৃথিবী জেগেছে,
মেষপালকের গানে বহুদিন পৃথিবী ঘুমোবে। এটা পড়ে আমার বারবার মনে হয়েছে, এই মেষপালক কে? এই মেষপালক কি সেই মেষপালক যে মিথ্যে কথা যখন বলে সেটাকে আমরা সত্যি ভেবে তাকে আমরা ঘিরে ধরি? আবার হয়তো 7 দিন পরে পড়বো, 6 মাস পরে পড়বো, 1 বছর পরে পড়বো, তারপর কোনো দিন যদি আমি এই দুটো লাইনের এই মেষপালককে খুঁজে পাই বা বুঝতে পারি, আমার অনুভবে নিতে পারি, তাহলে হয়তো আমি বুঝবো যে আমার কবিতা বোধ একটু হলেও এগিয়ে গেল। ততদিন পর্যন্ত তো আমাকে অপেক্ষা করতেই হবে। আমি জানি না এই মেষপালক কী, তবে হ্যাঁ, নিশ্চয়ই এই মেষপালকের গানেই পৃথিবী জেগেছে, মেষপালকের গানেই আবার পৃথিবী ঘুমোবে। কবিতাতেই আমরা জাগবো, আবার কবিতাতেই আমরা ঘুমোবো। মাঝখানের যে আমাদের বহমানতা, সেটাই তো জীবন, এবং সেই জীবনটা আমরা কে কীভাবে চালাবো, পালন করব, লালন করব, সেটা তো আমাদের নিজেদের উপরেই প্রত্যেকের। কিন্তু এই কবিতাটায় কবি কবিতা নিয়ে এত সুন্দর করে বলেছেন যে এটার পরে আমার আরেকটা কবিতা পড়ে, সেটি এই লজ্জা তোমার আমার, এই কাব্যগ্রন্থের কবিতা। সেই কবিতাটিতে কবিতা নিয়ে বলেছেন কবি, সেখানেও কবিতা নিয়ে বলেছেন, কিন্তু খুব ছোট্ট কবিতা, সেখানে আবার কেমন অন্যরকমভাবে বলছেন। কবিতার শিরোনাম হচ্ছে শিয়রে তুই থাকিস। ফুলের ঘায়ে মূর্ছ গেলেন কবি, দেনার দায়ে ধুঁকছে লিটল ম্যাগ, স্তোকের মুখে বেপুথমার নারী, কবিতা তুই পথের পরেই থাক। দ্রুমের ছায়ে জেগে ঘুমোয় বোধি, দ্রুমের ছায়ে জেগে ঘুমোয় বোধি, কবি যখন নিজেই কবির ফাঁড়া, পাকডুবিতে খেলছে পাকাল মেধা, কবিতা তুই দুয়োর ধরে দাঁড়া। নাককোটরে বন্দি যখন ভ্রমর, বিষের আগুন ছড়ায় দশদিশ, রক্তে যখন বাহির ও ঘর পিছল, কবিতা ঠিক শিয়রে তুই থাকিস। 3টি স্তবকের কবিতা, প্রত্যেকটি স্তবকের শেষ লাইনটি তিনি কবিতাকে বলছেন। প্রথম স্তবকের শেষে বলছেন কবিতা তুই পথের পরেই থাক। দ্বিতীয় স্তবকের শেষ লাইনে বলছেন কবিতা তুই দুয়োর ধরে দাঁড়া। তৃতীয় স্তবকের শেষ লাইনে বলছেন কবিতা ঠিক শিয়রে তুই থাকিস। তার মানে জীবন যখন পথে নেমে দাঁড়ায়, কবিতাকেও সেই পথে নেমেই দাঁড়াতে হবে। যখন আমরা থাকছি ঘরে, বিপদ এসে দাঁড়াচ্ছি দুয়ারে, তখন কবিতা দিয়েই সেই দুয়ারকে রোধ করতে হবে। কবিতাকে সেই দ্বাররক্ষীর মতো ওখানে দাঁড় করাতে হবে। সেই কবিতায় আমরা কোন শব্দ দেব, কোন ভাব দেব, কোন আলো দেব, কোন ছন্দ দেব, সেটাই তো কবির কথা। কিন্তু সেই কবিতা এমন কবিতা হবে, বিপর্যয় দরজার বাইরেই থাকবে, ভেতরে প্রবেশ করতে পারবে না। আমাদের মনের যে অন্তর্মহল রয়েছে, যে অন্তর রয়েছে, তার বাইরের যে জগৎটা, সেখানেও কবিতা দিয়ে হয়তো একজন প্রহরী, কবিতাকেই আমাদের প্রহরায় রাখতে হবে, যাতে অবাঞ্ছিত জিনিস আমাদের অন্তরে প্রবেশ করতে না পারে। আরেকটি লাইন বলছে কবিতা ঠিক শিয়রে তুই থাকিস। যখন জীবন যন্ত্রণায় আমরা কাতর হব, যখন আমাদের কিছু ভালো লাগবে না, যখন অসহনীয় লাগবে, আমাদের এই রোজ নামচা, কবিতার কাছেই তো আমরা শুশ্রূষা চাইব, সেবা চাইব। কবিতা আমাদের মাথার কাছে বসে মাথায় হাত বুলিয়ে দেবেন। আমরা হয়তো নতুন জীবন রস পাব, নতুন উদ্যমে আবার আমরা সব কিছু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব, জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব সেই অন্ধকার থেকে আলোর দিকে। সব যাত্রাই তো আসলে তাই। আমরা যারা রয়েছি সৃষ্টিশীল কাজের মধ্যে, নানাভাবে হয়তো আমরা চেষ্টা করি, প্রত্যেকের হয়তো সমান পারদর্শিতা নেই, কিন্তু প্রত্যেকে আমরা নিজের মতো করে, আমি বিশ্বাস করি, চেষ্টা করে যাচ্ছি আমাদের সেই পথটা তৈরি করার, যা অন্ধকার থেকে আলোর জন্য যাচ্ছে। সেখানে আমাদের দ্বাররক্ষী দরকার, সেখানে আমাদের সেবা শুশ্রূষা দরকার, সেখানে আমাদের দিক নির্দেশ করার মতো কেউ দরকার। এবং এই কবিতাগুলোর মধ্যে আমি খুঁজে পাচ্ছি সেই কিছু কিছু জিনিস। এবার আরেকটি কবিতা, আমি যে প্রথমে বলেছিলাম যে তপন মহন্ত দা যে কবিতার বইটি নিয়ে, কবি ঊর্ধ্বেন্দু দাশের যে কবিতার বইটি নিয়ে একটি গ্রন্থ আলোচনা লিখেছিলেন, আয়ত উত্থান, সেটি জীবনানন্দ দাশকে কবি উৎসর্গ করেছিলেন। এবং তপনদা, তার সেই আলোচনাটি আমি পড়েছি। তপনদা লিখেছেন যে
জীবনানন্দের একটা প্রভাব বা সে ধরনের শব্দচয়ন কবি করেছেন। আসলে আমারও তার দু একটি কবিতা পড়ে মনে হয়েছে যে অসম্ভব সুন্দর সব চিত্রকল্প তার কবিতার মধ্যে ফুটে উঠেছে। আমি চেষ্টা করব সেইগুলো একটু একটু করে তুলে ধরতে। তো এখনের যে কবিতাটা আমি পড়ছি সেটি হচ্ছে ঘরে ফেরার দিন, ছোট কবিতা এটিও। বলছি মানে আমি এটুকুই বোঝানোর চেষ্টা করছি যে অসম্ভব সুন্দর শব্দ এখানে রয়েছে, মানে ছবির মতো একদম। ঘরে ফেরার দিন, দোপাটির গোছ খুলে অঢেল চুলের রাশ কবরীর প্রান্তে ছড়িয়ে, জলের ঝালর ঘেরা চোখের তারার হাসি থর থর ওষ্ঠে ঝরিয়ে, শিমুল ঝরার দিনে পাহাড়তলির ঘন আলতায় পা দুটি ডুবিয়ে, সম্রাজ্ঞীর মহিমায় ভাস্বর তোমার ছবি কতকাল ভুলতে পারিনি। শিমুল ঝরার দিন অতঃপর পৃথিবীতে বারবার এসে চলে গেছে। নির্জন বনস্থলী ঝর্ণার সিম্ফনি বলাকার ডানায় কেঁপেছে। অরণ্যের চন্দ্রাতপে সূর্যের আলপনা গায়ে দেহাতিরা ঘরে ফিরে গেছে। নাহর ছায়ায় হেঁটে কখন বিকেল এলো তুমি আর ফিরেও ডাকুনি। তোমার উঠোন জুড়ে আমার সতর্ক পদ বিকেলের রোদের ক্রমণ। চৈত্রের বিবর্ণ দিন বিশীর্ণ প্রপাত ঘিরে ঝড়ো ঝড়ো জলের পতন। অদূরে বিচিত্র সাজ পার্বতী রমণীর ভার নত শিলাবতরণ। মেঘে মেঘে বেলা যায় আমার অপূর্ণ ঘট ভরা তবু হয়ে তো ওঠেনি। সম্মুখে আঁধার রাত দুর্গম চড়াই পথ হেঁটে তবে তোমার সীমানা। মা তুমি নিশ্চিত জেনো সোনালি সূর্যোদয়ে পৌঁছব ঘরের ঠিকানায়। তো ঘরে ফেরার দিন, এখানে একটি লাইন আমাকে মানে একদম খুব একটা সুন্দর ছবি আমি দেখতে পাচ্ছি। অদূরে বিচিত্র সাজ পার্বতী রমণীর ভার নত শিলাবতরণ। আমার সাথে সাথে মনে পড়লো আমাদের চারপাশে পাহাড়গুলো যে রয়েছে, এখানে প্রায় পাহাড়ি মেয়েরা, পার্বতী রমণী পাহাড়ি মেয়েরা মাথায় পিঠে বোঝা নিয়ে সে পাকদণ্ডি বেয়ে বেয়ে উঠে যায় আবার নেমে আসে। পাহাড়গুলো মাঝে মাঝে খুব কাছে থাকে, এমন আমাদের উত্তর পূর্বে এরকম অনেক জায়গা আছে যে পাহাড় একদম আমাদের প্রতিবেশী। বাড়ির দাওয়ায় বসে বারান্দায় বসে হয়তো পাহাড় দেখা যায়, সেই পিঠে বোঝা নিয়ে পাহাড়ি মেয়েরা উঠছে নামছে। অদ্ভুত সুন্দর একটা ছবি আমি এখানে দেখতে পেয়েছি। এই যে কবিতাটা ঘরে ফেরার দিন, সেটিতে কবি সময়ের কথা বলেছেন। শিমুল ঝরার দিন বলেছেন, চৈত্রের বিবর্ণ দিন। কোন চৈত্র? যে চৈত্র আমাদের বুকের মাঝে খরা জাগায় প্রায়শই, সেই চৈত্রের কথাই কি কবি বলছেন? আমি আপনাদের কাছে প্রশ্ন রাখছি, আপনারাই আমাকে বুঝিয়ে দেবেন পরবর্তীকালে। আমার যেটা মনে হয়েছে, অন্তরের যে খরা, যে শিমুল ঝরে যায় যখন, শিমুল আমরা ফোটাই অনেক যত্নে, মনের মাঝে বনের মাঝে শিমুল ফোটাই, তারপরে সে শিমুল ঝরে যায়। সে ঝরে যাওয়াটাও বড় কষ্টের। কিন্তু সেই সব কষ্টগুলো পার না হলে হয়তো সোনালি সূর্যোদয়ে মায়ের কাছে পৌঁছানো যায় না। কোথায় পৌঁছাতে চেয়েছেন কবি? মাকে। সেই মাকে, যেই মায়ের কথা তিনি বলছেন, যে ঘরে ফেরার কথা তিনি বলছেন, সেই ঘর কোথায়? সেই ঘর কি ইহজীবন, বা সেই ঘর কি মৃত্যু? সেই ঘর কি পরজীবন? সেই ঘর কোন ঘর যেখানে জননী থাকেন? অথবা জননী কি সেই আশ্রয়, যেই আশ্রয়ে একবার পৌঁছাতে পারলে মনের মাঝে সূর্যের উদয় হয়? অথবা সেই জননীর আশ্রয়ে পৌঁছাতে গেলে কি আগে মনে সূর্যের আলো জ্বালিয়ে নিতে হয়? এরকম নানা ধরনের প্রশ্ন আমার মনের মধ্যে এসছে। কোন ঘরের কথা কবি বলেছেন? সেই ঘরে পৌঁছাতে গেলে আমাদের কত চড়াই উতরাই পেরোতে হবে, আমাদের কত আঁধার পেরোতে হবে। অর্থাৎ সেই যে আমাদের কি বলবো, ঈপ্সিত যে লক্ষ্য, সেই লক্ষ্যতে পৌঁছতে গেলে আমাদের নিশ্চয়ই অনেক অনেক অন্ধকার, অনেক অনেক দুর্গম চড়াই পথ পার হয়ে যেতে হবে। সে যতই খরা থাকুক, যতই চৈত্র থাকুক।
মার কাছে ফেরার কথা কবি বলেছেন। এরপরে এই মায়ের পরে আমি জানি না, হয়তো তিনি নিজের জননী, নিজের জন্মভূমিকেও মা বলেছেন। হয়তো তার ব্যক্তিগত জীবন সংগ্রাম বা ব্যক্তিগত জীবনের সাথে পরিচয় থাকলে আমি হয়তো সেভাবে আরও সম্পর্কিত করতে পারতাম। আমি ওই যে বললাম, আমি ইচ্ছে করেই জানতে চাইনি, আমি কবিতা দিয়েই তাকে ছুঁতে চেয়েছি। তো সেই ক্ষেত্রে আমার মনে হয়েছে এই মা হয়তো তার ঈপ্সিত আশ্রয়, সে অনেক কিছুই হতে পারে। তো এই কবিতার পরে আমি যেটাতে চলে যেতে চাই, সেখানে তিনি পিতার কথা বলেছেন, পিতৃতর্পণ। সেই কবিতাটিও এই লজ্জা তোমার আমার কাব্যগ্রন্থের। সেখানে তিনি বলছেন পিতৃতর্পণ। পিতৃতর্পণে কবি কী বলছেন দেখে নিই, একবার শুনে নিই আমরা। আমিও তো প্রতিদিন তোমাদের মতো দুহাত আঁচলে বেঁধে মুঠো মুঠো তুলে আনি ভোরের কুসুম। খরা মারি প্লাবনের বিশাল গড়াস থেকে আমিও তো তোমাদের মতো দু হাতে ছিনিয়ে আনি হিরণময় ঋতুর ফসল। সমুদ্র হিমাচল এই মশানের দেশে অবিকল তোমাদেরই মতো জীবন জয়তে গেয়ে মানুষের জয় চেয়ে আজ আমিও বিধান মতে দোষী। ঘুমাও, ঘুমিয়ে থাকো ছিন্নমূল ভ্রষ্টনীর হে আমার পিতৃপুরুষ, ঘুমাও। কুসুম চোখে ফসলের ছাই মেখে এই প্রেত কীর্ণ পরভূমি। আমিও ঘুমের ঘোরে পায়ে পায়ে প্রতিদিন তোমাদেরই মতো হেঁটে যাচ্ছি প্রত্যাশিত মৃত্যুর দিকে দ্বিধাহীন। তো এই কবিতায় আবার কবি কি বলছেন, সেই লাস্টে শেষ লাইনটিতে বলছেন হেঁটে যাচ্ছি প্রত্যাশিত মৃত্যুর দিকে দ্বিধাহীন। ওই যে আমি আগের কবিতায় বললাম, ঘর মানে কি তিনি মৃত্যুর কথা বলেছেন? তিনি একটি লাইন বলছেন এই কবিতায়, জীবন জয়তে গিয়ে মানুষের জয় চেয়ে আজ আমিও বিধান মতে দোষী। মানুষের জয়গান করলে দোষী হতে হয়। সে কোন পৃথিবী, কোন সমাজ যেখানে আমার পূর্বপুরুষেরা জয়গান গেয়ে দোষী বলে অভিহিত হয়েছেন? আজকে আমিও মানুষের জয়ের কথা বললে, ভালো মন্দের কথা বললে, সাদাকে সাদা বললে, কালোকে কালো বললে দোষী বলে সাব্যস্ত হচ্ছি। সে কোন পৃথিবী, কোন ভুবন, কোন সমাজ, কোন জাতি, কোন সভ্যতা? এই প্রশ্নগুলো আমার মনে এসছে। কেন আমার চোখ কুসুমের মতো, সেই চোখ নিয়ে আমি ঘুমাচ্ছি আমার কুসুমের চোখে। সে কুসুম চোখে ফসলের ছাই কেন আমি মাখছি? সে কুসুমের চোখে কেন আমি ফসলের স্বপ্ন দেখতে পারবো না? আমাকে কেন ফসলের ছাই মারতে হবে? কেন আমার এই পরভূম হবে যেখানে আমার জন্ম, সেই জন্মকে আমি স্বভূম বলে বলতে পারবো না? কেন কেন তাকে আমার পরভূম বলে উল্লেখ করতে হবে? কেন সেখানে প্রেতের আনাগোনা থাকবে? কারা সেই প্রেত? আমার পূর্বপুরুষেরা। তারা কি প্রেত হয়ে আমার সামনে আসবেন, অথবা আমাকেও সেই প্রেত হতে হবে? কেন হবে? আমার দোষ কোথায়, আমার ত্রুটি কোথায়? সেই কথাটি কিন্তু খুঁজে পাওয়া যায়নি এখনো কোথাও সেভাবে, অথবা খুঁজে পেয়েছি আমরা, লিপিবদ্ধ করতে পারিনি, বলতে পারিনি হয়তো পরিষ্কার করে। হয়তো সেই খোঁজ এখনও আমাদের রয়ে গেছে। তাই সমস্ত সঠিক কথা বলার পরেও কবি হেঁটে যাচ্ছেন প্রত্যাশিত মৃত্যুর দিকে দ্বিধাহীন। তিনি জানেন সেই সত্য কথা বলতে গেলে, সত্যকে সত্য বলে পরিস্ফুট করতে গেলে হয়তো দ্বিধাহীন মৃত্যুর দিকেই যেতে হবে। আবার এই যে তার নীরব বিদ্রোহ আমি বলতে পারবো, তিনি উঁচু গলায় কিছু বলেননি, কিন্তু সমস্ত কবিতাটির মধ্যে আমি এক বিদ্রোহের, এক দ্রোহের সুর পেয়েছি। সেই সুরটিকে তিনি ব্যঙ্গ আকারে বলছেন আরেকটি কবিতায়। সে কবিতাটি পড়েও আমার খুব মজা লেগেছে, ভালো তো লেগেইছে, বেশ মজা লেগেছে। আমি সেটিও আপনাদের সাথে ভাগ করে নিতে চাইছি। কবিতাটির নাম প্রভু পাদেশু। বেশ ব্যঙ্গ রয়েছে। এটা একটু এক পাতার কবিতা, একটু হয়তো দীর্ঘ অন্যগুলোর থেকে। আমি চেষ্টা করছি পড়তে। প্রভু পাদেশু। গেরুয়া তিলকধারী বৈষ্ণবীর মুখে কেন অর্বাচীনের মতো তামসিক বুলি? নাকি সাবালক বোধে কৃষ্ণ সখা তেজেছেন আজ প্রভুপাদে? সারমীয় তন্ত্রে বৃত হে মহাশাপথ, তব পদাম্বুজে অধীনের সহস্র প্রণতি। প্রার্থনা জানাই প্রভু, কুসুম কোবলে তব পত চতুষ্টয়, পাপড়িতে ঢেকে রাখা রক্ত মাখা শানিত নখর, বাহারি কেশর লোম, খানদানি লেজের চামর, পিলে চমকানো মন্দ্রে ককেশীয় মেঘের গর্জন,
প্রেমের বিমূর্ত হাস্যে উদ্ভাসিত বিষদাঁত, লকলকে জিভ, এগুলি অক্ষয় হোক। এসব না হলে স্যার প্রভুরা মোটরে চাপিয়ে মোটে হাওয়া খেতে নেবেন না, যুবতী দেবে না কোল, এমনকি ডক শোতে প্রবেশও বারণ। ব্যাজ স্তুতিতে সিদ্ধ হে পরম অধিকার, ইহজনমের তমস্যাতাড়িত বাংলা কবিতার মোক্ষধাম কলকাতার হে তীর্থঙ্কর। নিতান্ত স্বজন বোধে হা ঘরে জনের প্রতি প্রভুরে গলদস্রুপাত, অন্তজ জেনেও শুদ্ধ ব্রাহ্মণের এ হেন বিভাব। ঈশ্বর প্রতি দিব্য প্রণয়ের এই ঘটা, বিনয়ের এই বিস্ফোরণ, এতেই বিধ্বস্ত আমরা, কিংকর্তব্য এবং বিমূঢ়। দয়া করে অতঃপর প্রভু যদি ক্ষান্ত দেন, অভাজন চরিতার্থ হয়। কিন্তু প্রভু সাবধান, ঘরের আরাম ছেড়ে পথের কুকুর হতে যেন মতিভ্রম কখনো না হয়। দিনকাল ভালো না স্যার, পথের কুকুর দেখে দূর থেকে হাউতাস ভালো, কাছে এসে মাখামাখি প্রভুরা কেন সুনজরে দেখতে যাবেন? তাছাড়া উচ্ছিষ্ট ঘাঁটা, ছিছি স্যার, লোক হাসালেন। আপনাদের চেনে বাঁধা ইম্পোর্ট টিন ফুডে পুষ্ট দয়ার শরীর, আপনি কোন দুঃখে যত আপত্তি কুপত্তি গিলে ইহকাল ও পরকাল লাটে তুলবেন? পথ আমাদেরই থাক। আপনি স্যার তবিয়তে ঘরেতেই বহাল থাকুন। ঘর ও পথের মূর্ত ব্যবধান মুছে গেলে কোনো একদিন আমাদের ঠিক দেখা হবে। তো এই যে আমাদের একটা গণ্ডির কি বলবো, একটা বলয়ের মধ্যে যে আমরা ঘেরাটোপের মধ্যে যে রয়ে গেছি, চারদিকে একটা সাংস্কৃতিক প্রত্যাখ্যান, হ্যাঁ প্রত্যাখ্যানই বলবো আমাদের উত্তর পূর্বের, বিশেষ করে যেহেতু উনি উত্তর পূর্বের কবি। উত্তর পূর্বের তো আমরা জানি সঞ্জয় দা, কবি সঞ্জয় চক্রবর্তী বলেছেন সবার কবিতাতেই আমরা দেখেছি মানে মেনে নেওয়া হয় কবিতার মুখ্যধাম সেই কলকাতা, যেখানে কবি, আমি কবিকে প্রসঙ্গ নিয়েই বলছি, যেখানে কবি ঊর্ধ্বেন্দু দাসও বলেছেন কলকাতাকে মুখ্যধাম বাংলা কবিতার। তো আমি খুব আশ্চর্য হয়ে যাচ্ছি যে সেই দিনগুলোর থেকে এখনও আমরা কি খুব পরিবর্তিত জায়গায় পৌঁছাতে পেরেছি, এই প্রশ্নগুলোই আমার আসে। কোনো এক বিশেষ জায়গা থেকে আমাদেরকে স্বীকৃতি দেবে, উত্তর পূর্বে সাহিত্য সংস্কৃতি স্বীকৃতি পাবে, তারপরে আমরা যাতে উঠব, এই ধরনের ব্যাপারগুলো কবিকে হয়তো খুব ব্যথিত করেছিল। এবং এই যে ব্যঙ্গ, এটা তো শুধু ব্যঙ্গ নয়, সে দুঃখ রয়েছে এর মধ্যে, অনেকটাই দুঃখ রয়েছে। সেই দুঃখটাকেই তিনি প্রকাশ করেছেন এবং বলেছেন, আশা রেখেছেন যে না, এই যে একটা কৌলিন্যের ভেদাভেদ রয়েছে, কেউ পথে কেউ ঘরে, কেউ আসনে কেউ নিচে, কেউ মঞ্চে কেউ পিছে, তো সেই দিনটা, সেই ফারাকটা, সেই তফাৎটা একদিন নিশ্চয়ই ঘুচবে এবং এই ঘুচানোর দায়িত্বটা আমাদেরকে নিতেই হবে, সেখানে কোনো অজুহাত চলবে না। তো সেটাই বলেছে যে ঘর ও পথের যে মূর্ত ব্যবধান, সেটা ঘুচবেই এবং সেই দিন আমরা নিশ্চয়ই একসাথে বসবো এবং আমাদের যেটুকু সত্যিকারের স্বীকৃতি পাওয়ার, আমাদের অধিকার দিয়ে, আমাদের যোগ্যতা দিয়ে আমাদের যেটুকু প্রাপ্তি, সেটা আমাদেরকে যদি কেউ না দেয়, সেটা আমাদেরকে আদায় করে নিতে হবেই। সেটাই হয়তো তিনি বলতে চেয়েছেন। এবং আমি শুধু দেখছি, বারবার পড়ছি কবিতাগুলো, এ কয়দিন অনেকবার পড়েছি বোঝার জন্যে। তো আমি বারবার এটাই দেখছি যে সময়ে কি খুব বেশি পরিবর্তন ঘটেছে কি সময়ের, একই ধরনের কি অনেকটা রয়ে গেছে না সেই সময়ে লেখার এই সময়ের মধ্যে। তো একটা এই যে ভূগোল ইতিহাস, এখানের কবিতা, এই বাংলার কবিতা, উত্তর পূর্বের কবিতা, পশ্চিম বাংলার কবিতা, আরেক জায়গার কবিতা, এখানেও যে ভেদাভেদগুলো হয়েছে, এগুলো কিসের জন্য হয়েছে এটাও আমার খুব জানতে ইচ্ছা করে। এর মধ্যে কি কোনো রকমের কারো কোনো মানে ইচ্ছাকৃত কোনো ব্যাপার আছে, না ভূগোল ইতিহাস দিয়ে হয়েছে? তাছাড়া আজকাল ভূগোল ইতিহাসও তো মানুষ নিজের সুবিধে মতো তৈরি করে যাচ্ছে, সুতরাং কবিতার ক্ষেত্রেও তার হয়তো প্রভাব, হয়তো কেন পড়ছেই কবিতার ক্ষেত্রে তার প্রভাব। কবিতা বলতে আমি কবিতা লেখার কথা বলছি না, কবিতাকে মেনে নেওয়ার জন্য, কবিতাকে স্বীকৃতি দেওয়ার জন্য সেখানেও হয়তো এই মনুষ্যকৃত যে ভূগোল ইতিহাসের রচনা চলছে, কবিতাতেও হয়তো তার একটা প্রভাব পড়ছে এবং সেটা
ভালো তো মনে হয় না আমার হবে কারোর জন্যই, কোনো ভুবনের পাঠকের জন্যই এই ভাগাভাগিটা খুব বেশি ভালো হবে বলে আমার ক্ষুদ্র বুদ্ধিতে তো মনে হয় না। তো দেখা যাক এরপরে পরবর্তী কবিতাগুলোতে কবি আবার কি বলছেন। আমি চেষ্টা করছি এর পরের যে কবিতাটা সেটি আবার আমি যেটা নিয়েছি সেটি আবার একটু অন্য রকমের, সেখানেও আমার অনেক প্রশ্ন আছে, অনেক না বোঝা জিনিস আছে, তবু আমি বুঝতে চেষ্টা করেছি এবং আমি নিশ্চয়ই চাইবো আমার যেটুকু বোঝার ভুল থাকবে সেটুকু যারা রয়েছেন তারা সমরদেব বলছেন ভারতবর্ষীয় বাংলা সাহিত্য এখন আর কেন্দ্রাভিক নেই, তার টান এখন কেন্দ্রাতিক হয়ে উঠেছে। বড় শক্ত কথা বললেন, আমি সব কিছু বুঝতে পারলাম না, আর একটু সহজ করে আমি বোঝার চেষ্টা করব আপনার কাছ থেকে। তো জ্যোতির্ময় দা যদি সত্যি কথাটা কবির আমি ঠিক করে বলতে পারি তো তার জন্য আমি কি বলবো, আপনাদের সবার শুভেচ্ছা এবং সাহস সবাই আমাকে দিয়েছেন, আমি সেই জন্যই হয়তো চেষ্টা করছি। এই কবিতাটিতেও আমি যেটা এখন পড়ছি এই কবিতাটিও আমার অসম্ভব ভালো লেগেছে, পুরোটা বুঝতে পারিনি, একদম সত্যি কথা, অনেকবার পড়েছি, কোথাও কোথাও যেন একটা রহস্য রয়ে যাচ্ছে। অবশ্য এটাও আমি জানি আমি এখন পড়েছি বুঝতে পারিনি, 7 দিন পড়লে হয়তো আমি অন্যরকম একটা ছবি দেখতে পাবো। মুঠ থেকে তুলে আনে এক মুঠো সুবর্ণ ধান, মায়াবী আঙুল তার, পথচারী বালকের অবোধ হাতে আখোলা আঁচল ছুঁয়ে দুখানি কাঁকন পরা নিরুপম হাত বাড়িকে নিথর হয়, ঝরে পড়ে বালকের শিথিল মুঠোয় ধারাসারে 52 বীজ শস্য। ততক্ষণে তার দুটি হাত নদীর দোতনা নিয়ে মেঘের মিনার ছুঁয়ে বনানীর মেঘলা দুলিয়ে সরে গেছে দিগন্ত দূর স্বপ্নের স্থির ব্যবধানে। 52 তীর্থের মতো ওই বীজ শস্য আমি হাতের মুঠোয়, 52 তীর্থের মতো ওই বীজ শস্য আমি বুকের খাঁচায়, 52 তীর্থের মতো ওই বীজ শস্য আমি চোখের সোঁতায়, ঘামি রক্তে প্রজ্বলন্ত অস্তিত্বের নাভিমূলে আজও ধরে আছি। যাও পাখি, গিয়ে তাকে বলো যে আমার আগে কিংবা পরে যাত ভ্রান্ত স্বজন, যে আছে মায়ের দুটি কনক হাতের ঘেরে আঁচলের শ্যামল ছায়ায়, বলো তাকে বীজ বিশ্বে আভাসিত 52 তীর্থের এই পর্যটনে নিহাত নগণ্য সে পথচারী বালকও জেনেছে একটু মাটির ছোঁয়া, এতটুকু রোদ হাওয়া বৃষ্টির গাঢ় ছোপ পেলে পাথরে এসরাজ বাজে, খরাভূমে দোলে শীষ, গোরস্থানে ফুলের মশাল। সে গান শোনার আগে বলো তাকে শুধু একটি বার দুয়োর উদম রাখতে হয়, সে ফোঁটা দেখার আগে এ জীবনে অন্তত একবার মাটির সেলামি ছাড়তে হয়, মাটির দখল ছাড়তে হয়। এই কবিতাটির মধ্যেও যে শব্দটি নিয়ে আমার প্রশ্ন জেগেছে, কবি বলছেন ঝরে পড়ে বালকের শিথিল মুঠোয় ধারাসারে 52 বীজ শস্য। 52 কেন বললেন তিনি আমি ঠিক বুঝতে পারছি না, আপনাদের কাছে আমি সেই প্রশ্নটা রাখছি। এখানে যারা রয়েছেন, যারা নিয়মিত কবিতা চর্চায় সাহিত্য চর্চায় আছেন, তাদের কাছে আমি জানতে চাইছি 52 তীর্থ তো আমি বুঝেছি, কিন্তু 52 বীজশস্য কেন বললেন? কবি কি কোনোভাবে আমাদের বাংলা বর্ণমালাকে ইঙ্গিত করেছেন? আমাদের বাংলা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ মিলিয়ে কত শব্দ আছে, সেদিকে কি তার কোনো ইঙ্গিত? আমি জানি না, আমি একদম অনুমানে কথাটা বললাম। এই শব্দটি নিয়ে আমার একটু রহস্য আমি বুঝতে পারছি, বোঝার চেষ্টা করছি 52 তিনি কেন বলছেন। তারপরে লাইনগুলো একটু একটু তো বোঝা যাচ্ছে যে আমার আগে কিংবা পরে যাত ভ্রান্ত স্বজন। ওই যে বললাম আমরা এখনো হয়তো ভ্রান্ত হয়ে আছি, সঠিক কথা বললেও হয়তো আমরা সেই ভ্রান্তির পরিবেশে আছি। তো যতই আমরা থাকি না কেন তার উত্তরপুরুষরা, তার উত্তরসূরিরা, আমাদেরও কিন্তু এখনও অনেক কিছু আদান প্রদান বিনিময় বাকি, এবং সেই জন্য আমাদের দরজা উদম রাখতে হবে। কোন দরজা? মনের দরজা, জানার দরজা। আমার ছোট্ট বুদ্ধিতে তো আমি সেভাবেই বুঝি। মাটির সেলামি ছাড়তে হয়, মাটির দখল ছাড়তে হয়। কার দিকে এই ইঙ্গিত? কে ছাড়বে মাটির সেলামি? যারা জবরদখল করতে চাইছে, মৌরসি পাট্টা গাড়তে চাইছে সাহিত্যের অঙ্গনে বা অন্য কোনো জগতে,
সেখানটা না ছাড়লে হয়তো সাহিত্য, কবিতা, কোনো সৃষ্টি উত্তরণের পথ হয়তো খুঁজে পাবে না। আমার তো তেমনই মনে হয়েছে। কবির ইঙ্গিত হয়তো আসলে ওই যে বারবার এই কথাটা সবাই বলেছেন না, কবিরা সত্যদ্রষ্টা, এবং সেক্ষেত্রে শুধু সত্যদ্রষ্টা নন, তারা ভবিষ্যৎ দ্রষ্টাও। তো সেই জন্যই হয়তো তিনি আমাদেরকে একটা এটা কী বলবো, সতর্ক বাণী শুনিয়ে গেছেন। নিজেকে মেলে ধরতে গেলে তো দুয়োর উদম রাখতেই হবে। বাইরের ভালোকে ভেতরে নিতে গেলেও, যে গোরস্থানে যে ফুলের মশাল ফোটে, খরা ঘুমেও যে ফসলের মুখে শীষ কখনো কখনো জেগে ওঠে, দুলে ওঠে, সেটাকে জানতে গেলে তো আমাদের পঞ্চ ইন্দ্রিয়কে, আমাদের অন্তরকে একদম হাত খোলা রাখতে হবে। না হলে কেমন করে গ্রহণ করব সেই সত্য, সেই সুন্দরকে? সেটাই আমার মনে হয়েছে। বাকিটুকু আমি আপনাদের কাছ থেকে জানতে চাইব। তো পরবর্তী কবিতা আরেকটিতে আমি চলে যাচ্ছি। তো আমি জানি না আমি কতটুকু কিভাবে বলতে পারছি ঠিক মতো। খুব বেশি মন্তব্যগুলোর দিকে আমি তাকাচ্ছি না, কারণ একটু একটু ভয়ও লাগছে পারছি কতখানি সেটার জন্যে। তো পরবর্তী যেটা কবিতা আমি সেটা বলছি, এটিও আমার খুবই প্রাসঙ্গিক লেগেছে, এবং খুব বলিষ্ঠ স্বর কবির এখানে একটা রয়েছে, খুব বলিষ্ঠ স্বর। এই স্বর বলতে গেলে অনেকটাই সাহস লাগে, এবং তার পিছনে অনেকটা যন্ত্রণা লাগে। শুধু ব্যক্তিগত যন্ত্রণা নয়, সমষ্টিগত যন্ত্রণা, নিজেকে এবং কি বলবো, নিজেকে চেনার এবং চেনানোর যে যন্ত্রণা, সেই যন্ত্রণা থাকতেই হবে এরকম কবিতা লেখার পেছনে। তো কবিতার শিরোনাম স্বাধীনতা কত দূর। মিছিলের পুরোভাগে নিশান উঁচিয়ে হাঁটে যে তুখোর যুবা, মিছিলের পুরোভাগে নিশান উঁচিয়ে হাঁটে যে তুখোর যুবা, মিছিলের শেষ পাদে আটাল মাটাল হেঁটে চলেছে যে নুর্য পুরুষ, সেখানে তাকাও, দেখো, ওই দুটি মানুষের বয়সের নিট ব্যবধানে, ওই দুই পুরুষের জ্বলে ওঠা নিভে আসা জাগর ও ঘুমের ভেতর আমরা দাঁড়িয়ে, আর ত্রিপাত ভূমিতে সবাসীন আমাদের এই স্বাধীনতা। ৩৭ বছর এই মিছিলের স্থির ব্যবধানে দাঁড়িয়ে রয়েছ আজও, হে আমার কৈশোরের আফোটা গোলাপ, হে আমার যৌবনের অগ্নিগর্ভ শপথ বেধের স্তিমিত সমিত, রোদের আতিশ থেকে বৃষ্টির আড়াআড়ি নিরাবিল দূরে দাঁড়িয়ে রয়েছ কোন মন্ত্রাহত প্রেতের মতন অশরীরী। নগরে দহন দিন, গাঁ গঞ্জে লাগাতার মড়কের রাত, ধিকি ধিকি চিতার লোলুপ জীব ছুঁয়ে যায় বোধিমূল স্মৃতির গহন, সুবাসিত স্বপ্নের আখোলা আঁচল। স্বাধীনতা যেন এক চড়াদর সৈরিনী, তার প্রাতিষ্ঠিক চাহিদা মেটাতে চাই কুবেরের ব্ল্যাক মানি, রেস কোর্স, পশ অ্যাপার্টমেন্ট, চাই শ্যাম্পেনের কেক, রোলস রয়েস, 5 স্টার ক্রস ফ্লোর ওভারসিজ ট্যুর। জঠরে আগুন নিয়ে তোমার বেকার ছেলে প্রতিদিন ব্লাড ব্যাংকে রক্ত ঝরায়, দুমুঠো ভাতের ধায়ে ইজ্জত লোপাট হয় তোমারই অনুরা তনয়ার রাত ভোর শেয়ার বাজারে। তোমার সাধ্য কি তাকে মুক্তি দেবে এই প্রেতকীর্ণ সময়ের অন্ধকার অবরোধ হতে? স্বাধীনতা বাবুদের বাগান বাড়িতে আজও বাই নাচে আড়ে ঠেকা দিয়ে। মিছিলে সামিল হও একবার অন্তত আজ, আরোপিত গণ্ডির ভিতরে যেন মন্ত্রচালিত কোন প্রেত অশরীরী। ৩৭ বছর শেষ, এবার বলয় ভাঙো, মিছিলে দাঁড়াও, ফুলের শপথ ওষ্ঠে ওই যুবাটির মতো, স্তিমিত সমিত হেন ওই প্রৌঢ়ের মতো, জ্বলে ওঠো এই অগ্নি পরিধির মাঝে দ্বিধাহীন, বলো স্বাধীনতা কত দূর, ইনসাফ কোথায়? এই শেষ যে পংক্তিটি, এই পংক্তিটির পরে তো আর কি আলোচনা? এই যে প্রশ্ন, স্বাধীনতা কত দূর, ইনসাফ কোথায়, এই প্রশ্ন যে করতে পারে স্বাধীনতার কবি বলছেন ৩৭ বছর পরেও। আমরা ৭০ বছর পার করলাম, আমরাও কি এখন এই প্রশ্ন করার এত স্পষ্টভাবে সাহস জোগাড় করতে পেরেছি? 10 বার হয়তো ভাববো এরকম ধরনের একটা লাইন সোজাসুজিভাবে লেখার আগে, যেটা কবি ৩৭ বছরে করেছেন।
এবং তার পিছনে তার কতটা যন্ত্রণা রয়েছে, তার সাথে কতটা ভালোবাসা রয়েছে। আসলে প্রত্যেক বিপ্লব, প্রত্যেক বিদ্রোহ তো আমার মনে হয় আসলে এক নিদারুণ প্রেম। প্রেম না থাকলে তো বিদ্রোহ হয় না, বিপ্লব হয় না। সেই প্রেম একজন কবি কত নিগূঢ়ভাবে তার অন্তরে অনুভব করলে এই ধরনের পংক্তি তিনি লিখতে পারেন। তিনি নিজেকে বলছেন, হে আমার বাধাহত পরাধীন নিথর জীবন। বলছেন মিছিলের পুরোভাগে যে রয়েছে যুবকটি, টকবগে যুবক, যে বিপ্লবের কথা বলে যাচ্ছে, স্বাধীনতার কথা বলে যাচ্ছে মুখে ফুল নিয়ে, আর একদম শেষে যে রয়েছে তাকে সমিত বলেছেন, ভিজে সমিত। তাকেও কিন্তু বারুদহীন বলেননি, সে সমিধেও কিন্তু যজ্ঞের আগুন জ্বলে যদি জ্বালাতে পারা যায়, যদি তাকে সেই প্রতিবেশ ও পরিবেশ দেওয়া যায়। মাঝখানটুকুতে রয়েছি আমরা, যারা সাধারণ, যারা পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করি, যারা গাছও লাগাই না, জলও দিই না, অথচ ফলটি খাবার অপেক্ষায় থাকি। সেই মাঝখানটুকুই রয়েছে মনে হয় আমাদের মতো সাধারণ মানুষরা। প্রথমেও রয়েছে যৌবন, শেষেও রয়েছে জ্বলে উঠবার অপেক্ষায় এক আপাতত প্রৌঢ় জীবন। আপাতত বলছি কারণ সঠিক পরিবেশ এবং প্রতিবেশ পেলে সেই সমিত, সেই প্রৌঢ় সমিত হয়তো যৌবনের দাবানল হয়েই জ্বলে উঠতে পারে। বড় ভালো লেগেছে আমার, এত সুন্দর কথা বলেছেন, খুব সুন্দর কথা বলেছেন। মানে খুব কি বলবো, যে আমি বারবার বলছি, সেই সময়ে তিনি যা বলছেন তার থেকে আমরা কত দূর আগাতে পেরেছি, কত দূর ভালো করতে পেরেছি আমরা চারপাশ, সেইটাই বারবার আমার কেন যেন কবিতাগুলো পড়তে পড়তে মনে হচ্ছে। আরেকটি কবিতা, সেখানেও তিনি এরকমভাবেই বলছেন, সময়কে ধরেছেন। সেই সময়ে মানুষের যে অসহায়তা থাকে, কত রকমের অসহায়তা থাকে না আমাদের, যারা সাধারণ মানুষ, আমাদের কত প্রতিবন্ধকতা থাকে। এবং যদি আমি অর্থনৈতিক স্তরগুলি ভাগ করি, তাহলে আমরা এখানে যারা রয়েছেন, আজকে যে আমি অনুষ্ঠান করছি, বলছি দুটো কথা, আপনারা শুনছেন, আমরা তো তবু কি বলবো, কোনো এক দিক থেকে ওই যে প্রিভিলেজড ক্লাস যাকে বলে। কিন্তু এখন আজকের দিনেও সেই অর্থনৈতিক যেটা রয়েছে ল্যাডারটা, মইটা, সেখানে এমন কিছু মানুষ রয়েছেন তারা সত্যি সত্যি অসহায়, তারা কোনো দিক নির্দেশ পাচ্ছেন না, কিছুই করতে পারছেন না। আবার একই সময়ে তাদের সেই অসহায়তাকে কাজে লাগাতে, নিজেদের মুনাফা বাড়াতেও সজাগ হয়ে রয়েছে কিন্তু একদল মানুষ, এবং তাদের সংখ্যাই হয়তো বেশি। আমরা ওই যে বললাম নিরাপদের দলে, নিরাপদ দূরত্বে থাকি আমরা, ওই মাঝে মধ্যে একটু কবিতা টবিতা গান টান করছি। হ্যাঁ, না এটা ঠিকই কবিতা গান খুব দরকার, কারণ আমাদেরও নিজেকে ভালো রাখতে হবে। নিজেকে ভালো না রাখলে আমি হয়তো আরও 10টা মানুষকে, যাদেরকে আমি পারি, যেরকম ধরুন আমি খুব সহজ করে বলছি, যেরকম ধরুন আমার বাড়িতে যিনি পরিচারিকা, যিনি আমাকে দৈনন্দিন কাজে সাহায্য করছেন, আমার ফ্ল্যাটে যিনি পাহারা দিচ্ছেন, আমার গাড়ি যিনি ধোয়া পোছা করেন, তাদেরকেও তো একটু একটু সাহায্য করতে হবে আমাদের সীমিত সাধ্যে। তো তাকে সাহায্য করার মতো আমার মনের সাহসটা বাঁচিয়ে রাখতে গেলে তো আমার নিজের যেগুলো ভালো লাগে, আমার একটু সৃষ্টিশীল কাজে সেটাও থাকতে হবে, সেটাও কোনো দোষের নয়। কিন্তু আমি দেখছি আর কি, বিশেষত আমি যেখানে, মানে একটু ব্যক্তিগত কথা বলছি, আমি যেখানে কাজ করছি, চাকরি করছি, আমি সেখানে যে কত রকমের কত কিছু দেখতে পাচ্ছি, মাঝে মধ্যে সত্যিই খুব মনে হয় যে একটা ওই বুহর মধ্যে পড়ে আছি আমরা। ঢুকে তো গেছি, বেরোনোর রাস্তা কবে কোন দিন কি খুঁজে পাবো আমি জানি না। তো আমি এই কবিতাটা পড়ছি, এখানে আমাদের অসমের যেটা একটা প্রাকৃতিক সমস্যা, বন্যা, তার একটা, সেই বন্যার পটভূমিতে কবি কি সুন্দরভাবে, কবি ঊর্ধ্বেন্দু দাস কি সুন্দর করে কত নির্মম সত্য যে বের করে এনেছেন, আমি সেটাই বলছি। আসলে অসমের বন্যা আমরা বলি প্রাকৃতিক বিপর্যয়, কিন্তু একই সঙ্গে একই এক সামাজিক বিপর্যয়, রাজনৈতিক বিপর্যয় নয়। বছরের পর বছর ধরে এভাবে চলছে, আমরা তার সমাধান সূত্র এখনও বার করতে পারছি না। এটা কি শুধুই প্রকৃতিরই খেয়ালে, না এর মধ্যে অন্য কোনো কারো খেয়াল খুশি রয়েছে? প্রশ্ন আপনাদের কাছে, আপনারা আমাকে জানাবেন। এই পোস্টের নিচে আলোচনা চলুক না, আরও কিছু আমরা জানতে পারবো। তো এই যে কবিতাটি আমি এখন বলছি, সেটি হচ্ছে, এই কবিতাটির কবির এরকম অনেকগুলো কবিতা আছে যেখানে তিনি ঠিক নাম দেননি, শিরোনাম, তিনি পরিপার্শ্ব বলছেন। পরিপার্শ্ব
পরিপার্শ্ব বলে তিনি অনেকগুলো লিখেছেন, তো পরিপার্শ্বর এটা 6 নম্বর কবিতা। সেই কবিতাতে তিনি কি বলছেন একটু শুনে নেই আমরা। সরেছে বাণীর জল, পাকের শীতান থেকে মাথা তুলছে গাঁ, দোলমঞ্চ, গোলাবাড়ি, বধূবরণের শাঁখ, আতুরের মালসি, শটান জেগে উঠছে সুরিপথ, এতল বেতল পায়ে রেল সড়ক, ট্রাঙ্ক রোড ছেড়ে কাতারে কাতারে ফিরছে বানভাসী মানুষেরা। শাল, বট, নাহরের আসমান উঁচু খোপ থেকে নেমে আসছে সাপ ও শেয়াল। দ্রুত গধূলির আবছা মারিয়ে নেমে আসছে টিলা থেকে ঝাঁকে ঝাঁকে হাড়ল, হোঁদর। কচুরিপানার দাম বেড়ার ফোকর থেকে ছেঁটে যথারীতি বাড়ির দেওয়াল দ্বারা দিশে বুঝে নিতে না হোক সময় লাগে। মারা পড়ে কটা সাপ, শেয়াল পালায় বাদা বনে। বাড়ির ভিতর বাগে তখনও ঘাপটি মেরে গুটি কয় হোঁদর, হাড়ল। সাঁঝের পাপোশ ছুঁয়ে বানভাসী মানুষেরা পা যখন দেয় ঘরের দাওয়ায়, অমনি ভিতর থেকে হাড়ল ও হোঁদরেরা অবিকল মানুষের স্বরে হেঁকে ওঠে, কেরে তোরা, দিশি না বিদেশি, তার প্রমাণ কোথায়? কি দিয়ে ঠেকাবি অন্ধ রাজার ফরমান আর কাজীর এত্তেলা? রাজ পরোয়ানা বলে দখল বদল হয়, শরণার্থী নেমে আসে পথে, পথের উপরে তার গড়ে ওঠে সাবেক ঠিকানা, শ্রীবিহীন ধুলোর সংসার। ঈশ্বরের নুলো হাত বারবার ঠেলেছে তাকে দূরে, তবু ভাসানের শেষে এনেছে আবারও ডেকে ঘরে। মানুষের কালো হাত ঘর ছাড়া করেনি শুধু, মুছেও দিয়েছে তার ঘরের ঠিকানা। লোকালয়ে জয় শঙ্খ, পথে পথে বিজয় মিছিল, বেতারে দরাজ কণ্ঠ আমাদের নতুন রাজার। পথের একান্তেই যত ছিন্নমূল ভ্রষ্ট মানুষেরা কিছুতেই ধরতে পারে না হাড়ল বা হোঁদরের সাথে ওই রাজসিক কণ্ঠস্বরের ফারাক কোথায়। কি বলবো, কি প্রাসঙ্গিক আজকের দিনেও। বানভাসী হয়েছে, নিজেদের আশ্রয় হয়তো তা খুব সামান্য আশ্রয়, তা ছেড়ে মানুষেরা সরে গেছে দূরে। সন্ধ্যার পর জল নামছে, মানুষেরা আবার নিজেদের ঘরে ফিরে আসার চেষ্টা করছে। এখানেও খুব সুন্দর চিত্রকল্প রয়েছে। সাঁঝের পাপোশ ছুঁয়ে সে সন্ধ্যার অন্তঘারে নিজেদের মলিন বিপর্যস্ত পা মুছে তারা ঘরে ফিরছেন, নিজেদের সেই ছেড়ে যাওয়া ভিটে একটু আশ্রয় খুঁজে নেওয়ার জন্যে। ফিরে কি দেখছেন জবরদখল হয়ে গেছে। ওই হাড়ল হোঁদর সেগুলো কেমন যেন মানুষের গলায় তাদেরকে বিরত করছে ঘরে ঢোকার থেকে, নিজের আশ্রয় ঢোকার থেকে চ্যালেঞ্জ করছে, প্রশ্ন ছুড়ে দিচ্ছে, কেরে তোরা, দেশি না বিদেশি। সেই আবার নথিপত্রের কথা, যে মানুষটি বানভাসী দিনে কোনো মতে হয়তো নিজের সামান্য জিনিস সন্তান সন্ততির হাত ধরে বেরিয়ে গেছেন বন্যার প্রকোপ থেকে নিজেদের বাঁচাতে, তার হাতে কি প্রমাণ রয়েছে তিনি দেশি না বিদেশি? আজকের আমাদের অবস্থার থেকে খুব বেশি ফারাক কি রয়েছে? আমরা কি তার থেকে খুব ভালো অবস্থায় আছি? ফিরছেন তারা, প্রমাণ দিতে বলছে ঘরে ঢোকার আগে, তোমরা দেশি না বিদেশি। বলছে সাপ চলে গেছে, শেয়াল চলে গেছে। তারা যারা যেসব সাপ বা শেয়ালরা ঢুকেছিল বন্যার জল ঠেলে ঘরে, তারা তো বনের যে বনে চলে গেছে, কিন্তু মানুষরূপী ওই হাড়ল হোঁদরেরা তারা যায়নি। তারা এই সুযোগে চাইছে সে সামান্য আশ্রয়টুকু কেড়ে নিতে। কবি বলছেন, কি সুন্দর শব্দ বন্ধ তিনি বলছেন, ঈশ্বরের নুলো হাত। ঈশ্বরের নুলো হাত, ঈশ্বর তো সর্বশক্তিময়, তার হাতও নুলো। কে করে দিল নুলো হাত? কিভাবে নুলো হয়ে গেল? সেই নুলো হাতও কিন্তু ঈশ্বর কিন্তু সেই নুলো হাতেও চাইছেন সেই মানুষগুলোকে, বিপর্যস্ত মানুষগুলোকে তার আশ্রয় ফিরিয়ে দিতে। ঈশ্বর হয়তো সেই গুটি কয় মানুষ এখানে, যেই মানুষেরা শত বিপর্যয়ের মধ্যেও বিপর্যস্তের পাশে গিয়ে দাঁড়ায়, তাদেরকে স্তোক নয়, তাদেরকে সঠিক পথ দেখানোর চেষ্টা করে। তাই হয়তো সেই সব ঈশ্বরের নুলো হাত, তাদের হাতে অত জোর থাকে না। জোর থাকে সেই সব মানুষদের যাদের হাত কালো। সে কালো হাত তারা
মানুষকে শুধু ঘর ছাড়াই করে না, তার আশ্রয়ের শেষ আশ্রয়টুকু গুড়িয়ে দিতে চায়, তার ঘরের ঠিকানা মুছে দিতে চায়, তার ঘর চলে যায়, তার আশ্রয় চলে যায়, তার স্মরণের জায়গা চলে যায়। ঠিক সেই সময় বেতারে ভেসে ওঠে নতুন রাজার গলা। কি বলেন তিনি, কোন ভাষণ দেন, সেই ভাষণের শব্দ হয়তো পৌঁছায় না সেই সব শরণার্থীদের, সেই সব বিপর্যস্ত, সেই সব বানভাসী মানুষদের কানে বা হৃদয়ে। তারা তো তখন জানেন না তাদের পরবর্তী দিনটি কী আছে তাদের কপালে। তারা শুধু আশ্চর্য হন ওই রাজসিক কণ্ঠস্বর যেটি বেতারে ভেসে আসছে, এবং যারা তার কাছে তার অস্তিত্বের প্রমাণপত্র চাইছে, নথিপত্র চাইছে, সেই দুটি স্বরের মধ্যে কেমন এক আশ্চর্য এবং অভেদ মিল। আশ্চর্য কবিতা, আশ্চর্য কবিতা, কিছু বলার থাকে না এরপরে। আমি পড়ছি, আমি সময়টা দেখতে পাচ্ছি না, যদি আমি সময় বেশি নিই আমাকে একটু ইঙ্গিত দিলে হবে, আমি তাহলে চেষ্টা করব তাড়াতাড়ি শেষ করে দিতে। খুব বেশি আমি রাখিও নি, আর কয়েকটি কবিতা আছে। তো এর পরের কবিতাটা, সেখানেও কবি হয়তো বলছেন দায়বদ্ধতার কথা। প্রত্যেক সৃষ্টিশীল মানুষেরই, প্রত্যেক সামাজিক মানুষেরই, আমি শুধু বলছি না যিনি কবিতা লেখেন, গান করেন, গল্প লেখেন তারাই সৃষ্টি, প্রত্যেক মানুষের মধ্যেই তো অবিরত এক সৃষ্টির কাজ থাকে। কে কতখানি সেই সৃষ্টিকে লালন করবেন, পালন করবেন জগতের কল্যাণে, মানুষের কল্যাণে, সেটা তো তার নিজস্ব ব্যাপার, তার শিক্ষা চর্চা, কৃষ্টি, পরিবেশের ব্যাপার। কিন্তু যারা আমরা একটু আধটু পরিচিতি পাচ্ছি এবং সবাই জানছে, এই যে আপনারা আমাকে আজকে বলেছেন আসতে, আমার কথা শুনছেন, তো সেটার জন্য আমার কি কোনো দায় নেই? দায় তো থাকতে হবে না। আমি কি লিখব, কেন লিখব, কাদের জন্য লিখব, যাদের জন্য লিখলাম তারা কি, যাদের কথা বললাম তাদের কি আদৌ কোনো লাভ হলো আমার লেখার শব্দগুলো পড়ে? তো সেগুলো সম্পর্কে মনে হয় কবি এক দিক নির্দেশ দিয়েছেন। কবি ঊর্ধ্বেন্দু দাস তার এই কবিতাটির মধ্যে খরিত রক্তের মতো কবিতায় কবি বলছেন, রঙিন খেলনা নিয়ে তন্ময় শিশুটি যেমন, আপন বিভোর হয়ে গান গাওয়া পাখিটি যেভাবে, কস্তুরী নির্যাসে বিমোহিত হরিণের মতন কিছুই না বুঝে শব্দ নিয়ে খেলেছি আমরা এতদিন। হাতের আজল উপচে ঝাঁকে ঝাঁকে শব্দগুলি ঝরে পড়েছিল সকালে বিকেলে, কখনো বা শেফালি ধবল, কমলার মতো হলদেটে, আবিরের মতো গোলাপি, অমারাত্রির মতো কালো। আমাদেরই শব্দে কোনো কৃষাণের দু চোখে আগুন, আমরা তা দেখিনি। আমাদেরই শব্দে কোনো শ্রমিকের ওষ্ঠে শপথ, আমরা তা শুনিনি। আমাদেরই শব্দে কোনো কিশোরীর বুকে শিহরণ, আমরা তা বুঝিনি। আমরা শুধু স্তব্ধতার বিপরীতে সরব ধ্বনিতে, মৃত্যুর প্রতিকূলে এক একটি সাবলীল তুলির আঁচড়ে আনুপূর্ব জীবনের ছবি এঁকে গেছি। গত বছরের এই দিনটি আরেকবার আমাদের যেন সতর্ক করে দিয়ে গেল, খরিত রক্তের মতো শব্দের নিজস্ব এক বিশুদ্ধ রং আছে। খরিত রক্তের মতো শব্দের নিজস্ব এক বিশুদ্ধ রং আছে, আর তা বুঝতে গেলে দুপুরের রোদ ঝলসানো রাজপথে সফদার হাশমির মতো দাঁড় নিতে হয়। কি অসম্ভব সুন্দর লাইনটি বলেছেন। খরিত রক্তের মতো শব্দের নিজস্ব এক বিশুদ্ধ রং আছে, আর তা বুঝতে গেলে দুপুরের রোদ ঝলসানো রাজপথে সফদার হাশমির মতো দাঁড় নিতে হয়। ওই যে বললাম, শুধু কাগজ কলমের কবিতা বিলাস তো নয়। কবিতা, আমি যেহেতু কবির কথা বলছি, আমি কবিতাতেই তাই থাকছি যে কবিতা তো এক দায়িত্ব। কবিতার যে উচ্চারণ, শব্দের উচ্চারণ, সে তো এক পবিত্র মন্ত্রের মতো, যা মনকে ত্রাণ করবে, ত্রাণের দিশা দেখাবে। প্রত্যেকটি সৎ শিল্প সংস্কৃতি সৃষ্টির তো এক দায় থাকে, দায়িত্ব থাকে। শুধু নিরাপদ সামাজিক বলয়ের ঘেরাটোপে বসে তার চর্চা করলাম, বাহবা নিলাম, তাতে তো শুধু হয় না। আমি যার জন্য লিখলাম, যার কথা ভেবে লিখলাম,
তার জীবনে কি কোনো খুব ক্ষুদ্র হলেও, খুব সামান্য হলেও কি কোনো ঢেউ, কোনো পরিবর্তন কি আনতে পারলো আমার শব্দ? সেটা দেখা, সেটাকে কি বলবো, তার খোঁজ খবর রাখার, সন্ধান রাখাও হয়তো কবিতার একটা দায়িত্বের মধ্যে পড়ে। তো সফদর হাশমির কথা কবি বলেছেন, যে মানুষটি পথনাটিকা করতেন, তার প্রচুর প্রতিভা ছিল, তিনি অনেক ভালো ভালো মঞ্চে অনেক কিছু নিয়ে তিনি থাকতে পারতেন, কিন্তু তিনি পথনাটিকা বেছে নিয়েছেন এবং পথেই তার জীবন শেষ হলো। সেই রোদে বৃষ্টিতে ভিজে কেন নিয়েছেন পথনাটিকা? তো নিশ্চয়ই তার কথাগুলো খুব সহজভাবে সাধারণ মানুষের কাছে, যে কথাটা আমি বলছিলাম, যারা খুব প্রান্তিক প্রান্তিক অবস্থানে যারা রয়েছেন আমাদের সমাজের মানুষেরা, তাদের কাছে তাদেরই সমস্যা নিয়ে এবং সেই সমস্যার সমাধানও দেখিয়ে তিনি সেই সফদর হাশমির মতো মানুষেরা পথে নেমেছিলেন। তো ওই প্রথমে যে একটা কবিতা পড়লাম, সেখানেও কবি বলেছেন, কিন্তু কবি ঊর্ধ্বেন্দু দাস, কবিতা তুই পথে এসে দাঁড়া। তো এই কবিতাতেও আমি সেই অনুরণনই দেখতে পাচ্ছি। তিনি হয়তো আমাদের যারা কবিতা নিয়ে আমরা আছি, সৃষ্টি কর্মী যারা আমরা, সাহিত্যকর্মী, বা তাদের সবাইকে হয়তো সেই দায়িত্বর কথাই তিনি বলছেন, শুধু লিখলে হবে না, লেখার দায়টুকু স্বীকার করতে হবে। তো কি আর বলবো, কত বেশি তো আমি বলছি, আমি তো খুব বেশি গভীরে ঢোকার মতো ক্ষমতা আমার নেই। আমি প্রথমেই বলেছি, কবিতা বোধ আমার এখনও শৈশবের পর্যায়ে রয়েছে। আমি মনে করি শুধু এটুকুই আমি ভাবি যে ঊর্ধ্বেন্দু দাস তার প্রত্যেকটি কবিতা আমি যেগুলো পড়ছি, মানে রাজনৈতিক তার চেতনা এবং তার সামাজিক দায়বদ্ধতার প্রতিচ্ছবি আমি প্রায় প্রত্যেকটি কবিতাতেই দেখতে পাচ্ছি। এরপরে যে কবিতাটি আমি চয়ন করেছি, এটি অন্যরকম। কবিতাটি প্রথমে শুনলে মনে হচ্ছে যে এটি একটি প্রেমের কবিতা, প্রথম কয়েকটি পংক্তি পড়লে। কবিতাটির ফর্মটিও মানে একটু অন্যরকম। তো এই কবিতাটি প্রথম 2-1 লাইন পড়লে মনে হয় যে একটা প্রেমের কবিতা হয়তো। তো কিন্তু পরে যখন আমি পুরোটা পড়ছি, তখন আস্তে 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 কবিতা তার রূপ বদল করছে, আবার একটা অসামান্য রূপ, একটা অসামান্য বার্তা নিয়ে উঠে আসছে। আমি পড়ছি কবিতাটা। পরিপার্শ্ব, এটিও আবার ওই আগেরটি বানভাসী পরিপার্শ্ব 6 ছিল, এটি পরিপার্শ্ব 7। আমূল রাঙিয়ে সিঁথি তোমাকে এবারে নেব ঘরে বলে 25 বছরের দামাল ছেলেটি যেদিন তার নির্ভরযোগ্য হাতে তুলে নিল 18 বছরের চোখ, তুলে নিল 18 বছরের চোখ ধাঁধানো মেয়েটির শঙ্খ ধবল হাত, সেই মুহূর্তে বুঝি কোথাও বজ্রপাত ঘটল, যেন তামাম আসমানটাই হঠাৎ ভেঙে পড়ল শুভার্থীদের মাথায়। ইনি এসে জানালেন, ভুলে যেও না তোমাদের ভাষা আলাদা। উনি এসে শাসালেন, ভুলে যেও না তোমাদের ধর্ম আলাদা। তিনি এসে তরপালেন, ভুলে যেও না তোমাদের শ্রেণী সত্তা আলাদা, যদিও তোমরা ভারতীয়। তত্ত্ব আর তদর্থে টানাপোড়েনে ছেলেটির মেয়েটির মাথায় রক্ত চড়ে গেল। বললে, দূর হয়ে যাও তোমরা, আমাদের এইসবে কিছুই যায় আসে না। বিক্ষুব্ধ শুভার্থীর দল আর্জি নিয়ে ছুটলেন দিল্লি, বোম্বে, কলকাতার ইনি উনি তেনার কাছে। তড়িঘড়ি এসে পড়ল স্বয়ংসেবক, মুজাহিদ আর ক্যাডারদের সশস্ত্র বাহিনী। ঝড়ের সামনে মুখ থুবড়ে পড়ে গেল ছেলেটি, স্রোতের টানে পা হড়কে ভেসে গেল মেয়েটি। কাহিনী দৃশ্যান্তরের মাঝে 1 দশকের ব্যবধান। চার্চ লেনে শাহী মসজিদের মুখোমুখি এক বহুতল বাড়িতে এখন অ্যাপার্টমেন্ট নিয়েছে সেই মেয়েটি। নিচে চৌরাস্তার কাছাকাছি এক বুড়ো শিবতলায় ডেরা বেঁধেছে সেই ছেলেটি। একজন অভিজাত গণিকা, অপরজন অন্ধ গায়ক ভিখিরি। প্রেস, ধর্মস্থান ও পার্টি অফিস থেকে বেরিয়ে ইনি উনি এবং তিনি শটান উঠে যান মেয়েটির অ্যাপার্টমেন্টে। বড় নোটের বিনিময়ে কিনে আনেন দেহের সুখ। নিচে বুড়ো শিবতলায় নেমে ছোট নোটের বিনিময়ে ছেলেটির কাছ থেকে কিনে নিয়ে যান আত্মার শান্তি।
কোথাও কোনো বজ্রপাত হয় না, আকাশ ভেঙে পড়ে না কারো মাথায়। সব চরিত্র কাল্পনিক, ঘটনার মিল নেহাত কাকতালীয়। মেরা ভারত মহান। কি বলবো, এই কবিতাটি আমি যদি দেখাতে পারতাম, এখানে তো উল্টো হয়ে যাবে, একদম গদ্যাকারে লেখা, তিনটি স্তবকই যেন তিনটি চাবুক, একদম সপাসপ শব্দ শোনা যায় পড়তে পারলে ঠিক করে। তো ওটাই বলছিলাম, এই কবিতাটা পড়তে পড়তে আমার এটিও মনে হয়েছে, আমি তো কবিতার ব্যাকরণ বা ফর্ম সম্পর্কে কিছু বলার আমার স্পর্ধা নেই, আমার সেই যোগ্যতাও নেই। শুধু এটি পড়তে পড়তে আমার মনে হয়েছে যে কবিতারও কি কোনো নির্দিষ্ট ব্যাকরণ বা ফর্ম হয়, সে আলোচনাটুকু আমরা হয়তো, এই প্রশ্নের আলোচনাটুকু, কবিতার ফর্ম, তার নির্দিষ্ট কোনো ব্যাকরণ, সেটা নিয়ে হয়তো আমরা অন্য একদিন কোনো কারো কাছ থেকে শুনতে পাবো। আমি কিন্তু একদম মন্ত্রমুগ্ধ হয়ে গেছি এই কবিতাটি পড়ে। ওই যে বললাম, তিনটি স্তবক যেন তিনটি চাবুকের মতো এসে পড়ছে সমাজের ওপর, আমাদের তথাকথিত সভ্যতার উপর, সামাজিক নিয়মকানুনের উপর, এবং সব কিছুর মধ্যেই দেখা যাচ্ছে যে রাজনীতির সেই যে এক চলছে ছলা কলা কৌশল, সেগুলোই তো প্রত্যেকটা কবিতায়, এবং এইগুলোই কবিকে বারবার কলম হাতে তুলে নিতে হয়তো, কি বলবো, খারাপ জিনিসকে প্রেরণা দেয় আমি জানি না, হয়তো বাধ্য করেছে। তিনি নিজের কাছে, নিজের দায়িত্বর থেকে, নিজের কাছে তার নিজের যে শপথ, সেখান থেকেই হয়তো তিনি এই আশ্চর্য স্তবকগুলো লিখেছেন। আসলে এসব কবিতা পড়বার, বারবার করে পড়বার, এবং মানুষকে জানানোর যে কি ছিল এবং এখনও আমরা কি আছি, আমাদের বর্তমান অবস্থা নিয়ে খুব বেশি গর্ব করার মতো কিছু একটা আমরা করেছি বলে এই কবিতাগুলো পড়ার পর তো আমার মনে হচ্ছে না। তো এবার আস্তে আস্তে আমি শেষের দিকে যাব, কারণ হয়তো জানি না আমি সবাইকে খুব বেশি একঘেয়েমিতে আক্রান্ত করছি কি না। আমি তো চেষ্টা করছি, আমার খুব ভালো লাগছে অনেক দিন পর, মানে ভুলভ্রান্তি তো প্রচুর হচ্ছে, সেসব আমি বুঝতে পারছি, কিন্তু ভুলভ্রান্তি থাকুক না, ভুল করতে করতেই তো শিখবো না। তো পড়তে পারছি অনেকগুলো কবিতা পড়তে খুব ভালোবাসি আমি, মানে যেভাবে পারি পর এক সারা রাত কবিতা পড়তে পারি, আমাকে যদি কেউ ছেড়ে দেয়। তো দেয় না সমাজ, মানে সংসার দেয় না, ছাড় দেয় না। খুব বাজে একটা চাকরি করি, সেখানে কবিতার শব্দের কোনো ব্যাপারই নেই, শুধু সংখ্যাতত্ত্ব। তো বড় কষ্ট সেজন্য। তো কি করা যাবে, আর জীবন যা দিয়েছে তাই নিয়ে চলতে হবে, তার মধ্যে এসব বলে একটু ভালো থাকার চেষ্টা করি। তো যেই কবিতাটা আমি এখানে পড়ছি, এটি মানে আমি যে কবিতাটা পড়তে পারছি, এটা আমার সৌভাগ্য, আমি এটুকুই বলবো। এটিও কবি কোনো নাম দেননি, হয়তো এইসব কবিতার কোনো নাম হয় না, একটি শিরোনামে হয়তো এই ধরনের কবিতাকে চিহ্নিত করা যায় না। এই এক চলন্ত সময় যাকে নিয়ে আমরা চলছি, সেই জন্যই তিনি হয়তো এইভাবে বলেছেন, পরিপার্শ্ব 5। শেষ রাতে ওরা তাকে নিয়ে গেল তালকানা চেকপোস্ট, টাওয়ার ও কাঁটাতারে ঘেরা সীমান্ত অভিমুখে। তাদের বাঁ হাতে কাজীর ফরমান আর ডান হাতে তর্জনী চাপা অটো রাইফেল। এদেশ এখানে শেষ, তারপরই নো ম্যান্স এলাকা। পালাবে বিদেশি, ভাগ নিজের মুলুকে, ফের কখনো এমুখো হলেই ঝাঁঝরা হবি কুকুরের মতো। 3 জোড়া লাথির তোর শটান চালান দিল তাকে বেড়ার ওধারে। আকর্ণ হেসে ওঠে টহল নিরত যত সীমান্ত সেনা। লোকটা পড়েই থাকে মুখ থুবড়ে, রুখু চোখ, আরক্ত বুক। কদম বাড়ালে মৃত্যু সহদর মানুষের প্রতিবন্ধী হাতে, কদম পিছলে মৃত্যু অধমর্ণ মানুষের কৃতঘ্ন হাতে। লোকটা দাঁড়িয়ে ওঠে, ছিলাটান, রক্ত ললাট, নিভাজ বিদেশি বলে যাকে ওরা আজ স্বরাজেরও 3 যুগ পরে লিখে দিল অভিনব গণ আদালতে। লোকটা ভালোই জানে এ আদেশ, বিচারের নামে এই কূট প্রহসন চকিতে ঘুরোনো চলে। আরও জানে এই যে নিষেধ, আড়াআড়ি চেকপোস্ট, কাঁটাতার, চৌকি, টাওয়ার, হেলায় ডিঙোনো যায় কয়েকটি চকচকে ধাতুর পাতের হীন বিনিময়ে। সে শুধু জানে না,
আজ কাজীর ফরমান হাতে যারা তাকে বেড়ার এপারে নিখুঁত চালান করল, তারাই আবার কাল ফিরে গিয়ে তার ঘরেতে আগুন দেবে আনছাদে, ভিন বেশে ভুল অজুহাতে। বোমা ও ভুজালি ঝেড়ে অবাধে নিকেশ করবে তারই প্রিয় পরিজনদের। আপাতত দিশি বলে কাজীরা যাদের অভিনব ফতোয়া দিয়েছে। আটাল মাটাল পায়ে খানিক এগোয় লোকটা, আরক্ত ভুরু, গোঁফ, পলিত কেশর, নোম্যান্স ভূভাগ ধরে আড়াআড়ি হেঁটে যায়। তারপর সহসা বাঁদিকে ঘুরেই দাঁড়িয়ে পড়ে, যেন কান পেতে কিছু শোনে, যেন বা জন্মান্তর হতে মায়ের উতলা ডাক। ঘরেতে ফেরার ওই নদীর কলস্বানে বৃক্ষের মর্মরে উদাস হাওয়ায় উড়ে আসা পাখিদের গান হয়ে বাজে, বাজতে থাকে। যেন কোনো মন্ত্রাহত হরিণী শিশুটি এভাবে সে হেঁটে যায়, হেঁটে যেতে থাকে, স্বপ্নে হেঁটে পরবাসী ফিরে চলে ঘরে। তার গুলিতে ঝাঁঝরা হওয়া লাশ পড়ে থাকে আড়াআড়ি নোম্যান্স মাটিতে। এই যে আমাদেরকে বিদেশি বলছে, আমাদেরকে দেশের সীমা নির্ধারণ করে দিচ্ছে, টহল নিরত যত সীমান্ত সেনা, তারা তাদেরকে কে অধিকার দিয়েছে আমাদের সীমা নির্ধারণ করে দেওয়ার? এই প্রশ্নের উত্তরটা আমি পাইনি এখনো। যারা সাধারণ মানুষ, আমরা যদি বলি সাধারণতন্ত্র, গণতন্ত্র, এই শব্দগুলো যদি আমরা উচ্চারণ করি, তাহলে দেশের সীমা নির্ধারণ করার দায়িত্ব কাদের হাতে থাকবে? এই কবিতাগুলো পড়তে পড়তে হয়তো খুব প্রশ্নগুলো খুব বালখিল্যর মতো হয়তো প্রশ্ন করছি আমি, কিন্তু হয়তো কিছুটা আবেগও আমার মধ্যে কাজ করছে যুক্তির থেকে, কিন্তু কবিতাতেও আবেগ তো থাকবেই আমার মনে হয়। তো আমার এই প্রশ্নগুলো, এই কবিতাটা পড়ার পরে আমার হঠাৎ করে এই প্রশ্নটা, এমনকি পড়তে পড়তেও আমার এই প্রশ্নটা মাথায় খেলছিল যে 3 জোড়া লাথির তোর শটান চালান দিল তাকে বেড়ার ওধারে, আকর্ণ হেসে ওঠে টহল নিরত যত সীমান্ত সেনা। কে পাহারাদার? তাকে কে অধিকার দিয়েছে? তাকে কে বলল আমি আমাকে পাহারা দিতে পারি না? আমি জানি না এই প্রশ্নগুলোর উত্তর কবে আমরা খুঁজে পাবো, বা খোঁজবার সাহসটুকুও আমরা সঞ্চয় করতে পারবো কিনা, সেটাও একটা কথা। সহধর মানুষেরা তাকে প্রতিবন্ধী বানাচ্ছে, সহধর মানুষেরাই তাকে ঠেলে দিচ্ছে। আবার বলছেন এই সব কিছু ডিঙোনো যায় আড়াআড়ি চেকপোস্ট, কাঁটাতার, চৌকি টাওয়ার, হেলায় ডিঙোনো যায় কয়েকটি চকচকে ধাতুর পাতের হীন বিনিময়ে। হাসিও পায়, কান্নাও আসে। তারপর কি বলছে? মায়ের ডাক শুনছে। সেই লোকটির, সেই যে তাকে ঠেলে দিল, সেই মানুষটির শরীর পড়ে রইল নোম্যান্স ল্যান্ডে। তার ভেতর থেকে তার সেই আত্মা, সে বেরিয়ে গেল। সে বেরিয়ে কোথায় যাচ্ছে? মায়ের ডাক শুনতে পাচ্ছে। কি নিদারুণ আমার মনে হয়েছে আমাদের, এই যে আমরা বারবার এখান থেকে ধাক্কা খেয়ে এখানে, ওখান থেকে ধাক্কা খেয়ে এখানে চলছি, আমাদের ঘরে ফিরতে গেলে কি সেই আগে মরতেই হবে? মৃত্যু ছাড়া কি আমরা আমাদের সঠিক ঠিকানা, আমাদের সঠিক পরিচয়, সত্যিকারের পরিচয়, পায়ের তলার মাটি, কিছুই কি আমরা খুঁজে পাবো না? ওই যে প্রথম কবিতাটায় ঘরে ফেরার গান, কবি মায়ের কাছে ফিরতে চাইছেন সোনালি সূর্যোদয়ে, চড়াই পথ। আমাদেরও মনে হয় ওই একই অবস্থা। আমাদের উত্তর পূর্বে যারা রয়েছি বাংলা সাহিত্য ভুবন নিয়ে, আমরা যারা বাংলা ভাষায় কথা বলছি, আমাদেরও বোধহয় ওই রকমই অবস্থা। যতক্ষণ না পর্যন্ত আমাদের মৃত্যু ঘটছে, ততক্ষণ পর্যন্ত হয়তো আমরা সঠিক পরিচিতি, সঠিক স্বীকৃতি, যথার্থ প্রাপ্য হয়তো পাবো না। হয়তো নিরাশার কথা হচ্ছে, কিন্তু আমি কবিকে আশ্রয় করে বলছি, তার এই কবিতাটি পড়ার পরে আমার ঠিক এই মুহূর্তে যে শব্দগুলো, যে ভাবনাগুলো মাথার মধ্যে খেলছে, আমি সেটাই বললাম। আমি বারবার বলছি, আমি সাজিয়ে বলতে পারছি না, আমি শুধু কবিতাগুলোর ক্রম নিয়েছি আমার কাছে লিখে, কিন্তু ভাবনাগুলো আমি পড়তে পড়তে আমার উঠে আসছে, যেগুলো আমি খুব অকৃত্রিমভাবে সেটাই আপনাদের কাছে রাখার চেষ্টা করছি। ভুল যেগুলো হবে সেগুলো নিশ্চয়ই আমাকে ক্ষমা করবেন এবং আমাকে সংশোধন করে দেবেন। তো অনেকক্ষণ বোধহয় আমি বললাম, বা অনেকটা দেরি হয়ে গেছে, 9:30 প্রায় 10টা বাজতে চললো। সেই অসামান্য যেটি কবিতা কবির,
যেই কবিতাটি না পড়লে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আমি সেই কবিতাটি আজকে লাস্ট আমার শেষ যে কবিতাটি নিয়ে একটু আলোচনা করব, সেই কবিতাটি আমি পড়ছি। সেটা সবাই শুনেছেন, বহুল চর্চিত, এবং ঊর্ধ্বেন্দু দাসের মানে এই কবিতাটি, অন্য কোনো কবিতা হয়তো আপনারা সবাই ঊর্ধ্বেন্দু দাসের অনেক অনেক কবিতা পড়েছেন, কিন্তু এই কবিতাটি যে পড়েছিনি সেটা আমি একদম মানে নিশ্চিত, যেটি 100 ভাগ, শতকরা 100 ভাগ আমি নিশ্চিত যে এই কবিতাটি আপনারা সবাই এটার সাথে পরিচিত। একটু বড় কবিতা, কিন্তু এই কবিতাটি আমাকে আপনার অনুমতি দিন, আমি পুরোটা পড়ব, না হলে হয়তো কবির প্রতি আমার যথার্থ শ্রদ্ধা জানানো একটু খামতি থেকে যাবে। আমি পড়ছি। শাকিন আসাম, 1983। আমি 1987-তে মাধ্যমিক পরীক্ষা দিয়েছি, তো 1983-তে আমার কত বা বয়স তখন হয়তো এই কবিতা তখন লেখা হয়ে গেছে, সেটাই আমার আশ্চর্য লাগছে যে সেই দিন এই কবিতাটা লেখা হয়েছিল 1983-তে। শাকিন আসাম, 1983। ভস্মস্তূপের মাঝে আজ এই পরিত্যক্ত গাঁয়ের চাতালে 80 বছরের পোড়া রূপের দেমাক নিয়ে শুয়ে আছেন আমার নানিমা। হন্তারক মানুষের জান্তা পদচ্ছাপ বুকে নিয়ে শস্যহীন বসন্তের মাঠ, রক্তাক্ত পাঁকে দেখো মুখ গুঁজে পড়ে আছে আমার হানিফ চাচা, তার 62 পোড় খাওয়া গুলিতে ঝাঁঝরা হওয়া শরীর জুড়িয়ে। খোদার মসজিদ আর ঈশ্বরের নামঘর, মাঝে শতাব্দীর টানা অন্ধকার পথ, পথের দুধারে ছিন্ন শিশুর শরীর, ভিন্ন প্রৌঢ়ের শির, দীর্ণ জননীর যুগল উরজ। ওদিকে ভরলে আর এদিকে কলমসুতি, কপিলি, খৌ, লুইতের পার ধরে জলের উজানে যাও, জলের ভাটায় যাও, শ্মশান শ্মশান। চাপড়ি, লাহরি ঘাট, গড়েশ্বর, চালখোয়া, নেলি, চামগুড়ি, গহপুর, মাজুলি, শিলাপথার, নওজান, নিয়ামাটি, হাজো, সর্বত্র চিতা জ্বলছে। এই জুই জ্বলিছে জ্বলিব, এই জুই জ্বলিছে জ্বলিব। কারা বলে এই আগুন জ্বলছে জ্বলবে? ওরা কারা? ওরা কি মানুষ, নাকি মানুষের সব ঘিরে অশরীরী প্রেত বা পিশাচ? কারা বলে এই জুজ মানুষের অস্তিত্বর জুজ? বুলেট ও তীরের মুখে, ছোড়া ভোজালির কোপে ভুলুণ্ঠিত তামাম নসিব, বুনো উলুখর আর হোগলা পাতায় ছাওয়া অগণন আশ্রয় শিবির। সেখানে চোখের জলে ভেসে চলছে স্বামীহারা, পুত্রহারা জায়া ও জননী। এধারে ভৈয়াম আর ওদিকে ডুয়ার্সের শরণার্থী শিবিরে আমারই 33-এর সোনা বৌদি, 13-র কিশোরী বন্টি একান্ত পেটের জ্বালায় কতর বিকোতে দেখো দাঁড়িয়েছে টানা রাজপথে। এই লজ্জা, হে স্বদেশ, শতাব্দীর ঘৃণ্যতম হে মশান, তোমার আমার। এই পাপ, হে মানুষ, ভাষা ধর্ম প্রজাতির প্রেত অন্ধকারে মগ্ন হে পিশাচ, তোমার আমার। 3 সমুদ্রের জল, 27 নদীর ঢল এসেছিল পেরিয়ে সেবার গুটিকয় ধরিবাজ লাল মুখ দানব। বাঁ হাতে তাদের টানা ফিরিস্তি, ডান হাতে রঙিন আতশ কাঁচ। বলে ওরা নাকি এদেশের মানুষের নিরঙ্কুশ ভালো করতে চায়। বরফের অভ্র ছোঁয়া দেয়াল ডিঙিয়ে আসে সেই শীতে দানর দোসর, হলুদ ছোপানো মুখ, আরও কিছু শিকারী শপথ। পকেটে তাদেরও চড়া ইস্তেহার, ওরা নাকি মানুষের তামাম নসিব বদলে দিতে চায়। কোথাও মানুষ ছিল, মানুষের বুকে ভালোবাসা। কোথাও অরণ্য দূর, নগরোধের পল্লবিত হাত। কোথাও পুষ্পিত পথ, কুসুমের চোখে দীপাবলি। মানুষের সব গিয়ে হিংসা ও হনন আজ হয়েছে পাথেয়। মানুষের চোখ থেকে বহুদিন নিভে গেছে মহাবোধি আলো। মানুষের সবই গেছে, আছে শুধু পতন ও বিনাশের এক প্রাতিষ্ঠিক ভয়। অথচ এসবই নিয়ে গান বাঁধে, ছবি আঁকে ভাড়াটে শিল্পীরা। কুকুর কীর্তন হয়, সংবিধান মতে ঢের ঢলাঢলি মাতামাতি হয়। দিল্লি থেকে ছুটে আসে হিন্দুর গার্জেন কিংবা মুসলিমের ফুফা,
তান্ত্রিকে হুল্লোড়ে কাঁপে, তান্ত্রিক হুল্লোড়ে কাঁপে, অহর্নিশ বুক নিঝুম শিশুর কেঁপে ওঠে মাদার তেরেসা। হাজার বছর ধরে তবু এই পথ দিয়ে হেঁটে গেছে মানুষের মুখ, হাজার বছর ধরে এ পথে এসেছে ফিরে অন্তহীন মানুষের মুখ, হাজার বছর ধরে এই পথে উদয়াস্ত মানুষের মুখের মিছিল। গাঁয়ের ঝিউরি যাবে বধূ হয়ে চোখ মুছে ভিন জনপদে, রূপমতী কনেটির হাত ধরে ঘরে ফিরবে এ গাঁয়েরই দামাল ছেলেটি। নাম ঘরে চাকি জলে, মাজারে মোমের শিখা। কে যায়, কে যায়, ময় হে আসাদ ভাই, পানিরাম বড়া, কে নিজুয়া, এরা নাম ঘর লই যাম, ককা দেউতা হলো। দাঁড়াও হে বড়া ভাই, আমিও হয়েছি নানা, দামাদের ক্ষত দেখে যাও। ভস্য স্তূপের মাঝে এ মহার্ঘ ছবিখানি আজ এই পরিত্যক্ত গাঁয়ের চাতালে কোথায় হারিয়ে গেছে। হন্তারক মানুষের জান্তব পদচ্ছাপ বুকে, বীজপত্র শস্যহীন, নদী ও নক্ষত্রহীন আদিগন্ত বসন্তের মাঠ। লুইতের পার ধরে জলের উজানে যাও, জলের ভাটায় যাও, সর্বত্র চিতা জ্বলছে, শ্মশান শ্মশান। হাজার বছর ধরে যদিও এ পথ দিয়ে শোনা গেছে কল্লোলিত জীবনেরই গান। তো এই কবিতার পরে আর কি কথা হতে পারে? এই যে কবিতার বইটি, যেটি আজকে আমি রেখেছি, যার কবিতাগুলো আমি পড়ার চেষ্টা করেছি, তুলে ধরার চেষ্টা করেছি, সেই কবিতাটি, সেই কবিতা গ্রন্থটি এই লজ্জা তোমার আমার কবিতা গ্রন্থ। এটি আপনাদের আমি বলে দিচ্ছি, এটি মে মাসে প্রথম প্রকাশ, মে 1991, গ্রন্থসত্ত্ব শিপ্রা দাস, কলকাতা থেকে প্রকাশ হয়েছিল। কিন্তু বইটির নাম এই লজ্জা তোমার আমার। আমার এই বইটির নামটি আমাকে আকৃষ্ট করেছিল। তারপরে আমি দেখলাম কবিতাগুলো। আমি বারবার বলছি যে এই কবিতা গ্রন্থটি কবি উৎসর্গ করেছেন কোনো ব্যক্তি বিশেষের হাতে নয়, উত্তর পূর্বাঞ্চলের দুর্মর কবি বন্ধুদের নির্ভরযোগ্য হাতে। কবি আমাদের উপর নির্ভর করেছেন, আমাদেরকে ভরসা করেছেন। এই লজ্জা কি আমাদের নয়? আমার নয়, আপনার নয়? এই শাকিন কি আমরা খুঁজে পেয়েছি? আমরা কি জোর গলায়ও এখনো বলতে পারছি আমাদের ঠিকানা, আমাদের সেই অস্তিত্বের সঠিক পরিচয়? বারবার বলতেই হবে, আমি জানি, মানে বারবার এই একই কথা আমি উচ্চারণ করছি, কিন্তু ওই যে আমি বলছি যে কবি যে কথাগুলো 1983-তে লিখে গেছেন, 1983 অসম নিয়ে, এটা তো পরিষ্কার অসমের কবিতা। এর মধ্যে হয়তো কোনো কথা হয়তো মিলে যায় অন্যান্য সমস্ত দেশ অথবা সমস্ত পৃথিবীর সাথেই হয়তো মিলে যায় এই কবিতার কিছু কিছু শব্দ, শ্মশান্ত আজ সর্বত্রই। কিন্তু আমরা যারা ওই সময়টার মধ্যে দিয়ে গেছি, সেই সময়টার মধ্যে দিয়ে যারা যাপিত হয়েছি, সেই সময়টাকে সামনে রেখে যদি এই কবিতাটি পড়ি, এটি তো একদমই সেই অসমের কবিতা। সেই অসমের যে তখনের যে রাজনৈতিক পটভূমিকা ছিল, যে ক্রিয়াকলাপ ছিল, তা ভুল কি ঠিক সের মীমাংসা তো অন্য জায়গায়, কিন্তু আমাদেরকে যে বিনা দোষে কত কিছু ভুগতে হয়েছে, তারপরেও কবি আমাদের উপর আস্থা রেখেছেন। তো কবির সময় থেকে এখন যেই সময়ে আমরা দাঁড়িয়েছি, আমরা কি তার আস্থার যোগ্য হতে পেরেছি? আমরা কি কোনো পথ, ঘরে ফেরার কোনো পথ, নির্দিষ্ট ঘর এবং সেই ঘরে ফেরার কোনো বিশ্বস্ত পথ, আরামপ্রদ বলতে আমি বিলাসের কথা বলছি না, মনের এবং আত্মার আরামপ্রদ কোনো পথ সেই ঘরে পৌঁছানোর কি আমরা তৈরি করতে পেরেছি বা পারছি? আমি জানি না। এই প্রশ্নটা আমি আপনাদের কাছে রাখলাম।
আপনারা আলোচনা করবেন, সমৃদ্ধ হব, আমি ঋদ্ধ হব আরও। আপাতত আমি কবির কাছে নতমস্তকে আমি বলছি, আপনার কবি ঊর্ধ্বেন্দু দাশের কবিতার পায়ের কাছে আমি নতমস্তকে বসলাম। তার থেকে যেটুকু পেলাম আমি আমার মাথায় রাখলাম, আমার হৃদয়ে রাখলাম। আর আমি তার একজন অযোগ্য উত্তরসূরি হিসাবে স্বীকার করে নিচ্ছি। কবি, এই লজ্জা আপাতত আপনার নয়, আপনি দিক নির্দেশ করেছেন। আমরা কতটুকু নিতে পেরেছি, কতটুকু যোগ্যতা আমাদের আছে তা আমরা জানি না। আপাতত এই লজ্জা শুধুই আমার। আমি এইটুকু বলে আজকের মতো শেষ করার চেষ্টা করছি। আমি একদম মন্তব্যগুলো দেখিনি মানে দেখতে গেলে হয়তো আমি আমার এই আলোচনার থেকে হয়তো মনোযোগটা হারিয়ে ফেলতাম, সেই জন্যই দেখিনি। আমি চেষ্টা করব সবার মন্তব্যে সাড়া দিতে, কিছু বলতে, আপনাদের সবার থেকে কিছু শিখতে। এবং এখন পর্যন্ত এই ডুবসাঁতারে যে পর্বগুলো হয়েছে প্রত্যেকটি পর্ব থেকেই আমি শিখতে চেষ্টা করেছি। তো সেই শিক্ষাটার সুযোগ করে দেওয়ার জন্য ডুবসাঁতারের সকলকে আরও একবার ধন্যবাদ। আমাকে আজকে বলতে দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ। আপনারা সবাই এতক্ষণ আমার সাথে ছিলেন, আমাকে শুনেছেন, আমাকে সহ্য করেছেন, সেই জন্য তো আমি কৃতার্থ। আমি ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। এবং আগামী পর্বগুলোতে নিশ্চয়ই এক অসাধারণ আয়োজন শিবাশিস্তার এবং ডুবসাঁতারের। আগামী পর্বগুলোতে নিশ্চয়ই আরও অনেক অনেক সমৃদ্ধ আলোচনা শুনতে পাবো, দেখতে পাবো। আপাতত আমরা এটুকুই অঙ্গীকার করি, আমরা সবাই একসাথে থাকব, ভালো থাকব, উত্তর পূর্বের সাহিত্য, সংস্কৃতি এবং কবিতা ভুবনের কাছে আমরা দায়বদ্ধ থাকব। নমস্কার, শুভরাত্রি। আপনাদের সবার অনুমতি নিয়ে আমি শেষ করছি।